আচ্ছা, আমরা গত ক্লাস পর্যন্ত এখানে ছিলাম আর কি। হ্যাঁ, তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এইটুকু আর কি। হ্যাঁ, এইটুকু। তো আমরা ধরেন প্রাথমিক পর্যায়ে আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, তখন আসলে বিডিং গুলো এইভাবে আসে আর কি। হ্যাঁ, কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিক, ইমপ্রেশন, শেয়ার। হ্যাঁ, তো এটা আসলে কেন আসে আমি জানি না। একবারে দিয়ে দেয় ভালো আর কি। ওরা দেয় আর কি, হয়তো সেন্স টেন্স করবে কোনোদিন। হ্যাঁ, কনভার্সন মানে ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এটা ম্যানুয়াল সিবিসি বা ম্যাক্সিমাইজ ক্লিক, এটা ইমপ্রেশন ম্যাক্সিমাইজ। আচ্ছা, ইমপ্রেশন শেয়ার কি আছে জানেন, আমরা একটু দেখি আর কি। হ্যাঁ? তো প্রথম অবস্থায় যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন, তখন হচ্ছে যে আপনি, আমরা পড়বো আর কি আজকে, হ্যাঁ, যে কোনটা আসলে কখন ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো আপনি এটাই সিলেক্ট করে গেলেন যে কোনো একটা, দেন ক্যাম্পেইনটা পাবলিশ করার পরে সেটা হচ্ছে যে আপনি এডিট করে চেঞ্জ করে দিতে পারবেন। যেমন আমরা যদি এখানে যাই, যেমন ধরো আমাদের ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইন এখানে আছে, তো আমরা এই ক্যাম্পেইনটা যদি সিলেক্ট করে সেটিংসে যাই, একটাই আছে যেহেতু, এখান থেকে যদি আমরা, এই যে এখান থেকে আমরা যদি চেঞ্জ বিডিং স্ট্র্যাটেজি করি এবং সিলেক্ট বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি, তখন দেখেন যে এইভাবে আসে আর কি। হ্যাঁ, ম্যানুয়াল সিপিসি, টার্গেট ইমপ্রেশন শেয়ার, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ ক্লিক। সেম জিনিসটাই এটা আছে এইভাবে, এটা কনভার্সন হলো ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ ক্লিক, টার্গেট ইমপ্রেশন শেয়ার। দ্যাটস ইট। তো প্রথম অবস্থায় আপনি ক্যাম্পেইনের গোল অনুযায়ী বা অবজেক্টিভ অনুযায়ী আমরা এই বিডিংটা দিই। কেন দিই সেগুলো আমি আসতেছি। তো প্রথম অবস্থায় যে কোনো একটা সিলেক্ট করে ক্যাম্পেইনটা রেডি করে ফেলবেন, দেন হচ্ছে এইভাবে সেটিংসে যেয়ে তারপরে চেঞ্জ করে ফেললেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন বিডিং জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ কি? সেলস। আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে সেলস। তো আমরা আসলে এই সেলস সিলেক্ট করা মানে একটা ইনফরমেশন কিন্তু আমরা এই গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে দিচ্ছি যে ভাই, আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কিন্তু সেলস। তার মানে আমি এই ক্যাম্পেইনের মাধ্যমে সেলস জেনারেট করতে চাচ্ছি আর কি, তাই না? কখন করে এগুলো আমরা আগে পড়েছি আর কি, কখন সেল, কখন লিড, কখন ওয়েবসাইট ট্রাফিক, কখন অ্যাওয়ারনেস, এগুলো আমরা জানি। আচ্ছা, এইবার বিডিং এর মাধ্যমে তাকে আমরা আরেকটা ধাক্কা দিয়ে দিচ্ছি। ধাক্কাটা কি? যে ভাই, আমি ম্যাক্সিমাইজ কনভার্সন চাই এবং আমার বাজেট কত, ধরো এটা আমি দিয়ে দিলাম, ধরো $20। $20 সেল। তা আহা, দাঁড়ান 1 মিনিট, একটু ইয়ে করে নিই। আমাদের ইয়া কি? $20। তার মানে আমি বলছি কি, আমি প্রথম ধাক্কা মারলাম যে ভাই, আমার কিন্তু সেলস লাগবে। এইবার আমরা বাজেটে এসে $20 দিয়ে দিলাম। এরপরে বিডিং এ এসে আমরা আরেকটা ধাক্কা মারি। এই ধাক্কা মারার অর্থ হলো যে ভাই, তুই এই $20 খরচ করে, পার ডে $20 খরচ করে তুই আমার ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দিবি। ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দেওয়া মানে কি? যে ভাই, তুই এই $20 খরচ করে কি, যতদূর পারিস আমার ওয়েবসাইট থেকে সেলস এনে দিবি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই, তার মানে কি এই ম্যাক্সিমাইজ কনভার্সন দিলাম ও এই টাকা খরচ করে আমার ম্যাক্সিমাইজ সেল এনে দিবে, সেল এনে দেওয়ার পরে কি টাকাটা কাটবে? না। গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাড টাকা কাটে দুই ভাবে। হয় ইমপ্রেশন বেসিস, ইমপ্রেশনস বেসিস বেসড, বেসিস বা বেস আগে, ইমপ্রেশন বেসিস অর ক্লিক বেসিস, ক্লিক বেসিস। ঠিক আছে স্যার? আচ্ছা, আমরা এটা আপাতত থাক, পরে আসতেছে জায়গা। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে আমরা বলেছি যে ভাই, আমার সেলস লাগবে, অবজেক্টিভ।
পার ডে কত ডলার? $20। তাহলে এই $20 খরচ করে তুই যতদূর সম্ভব আমার সেল জেনারেট করে দিবি। কোন একটা সেল আনতে হয়তো ওর $1 খরচ হবে, কোন একটা সেল আনতে ওর 50 50 সেন্ট খরচ হবে, $2 $3। কিন্তু এই $20 খরচ করে তুই চেষ্টা করবি আমার ম্যাক্সিমাইজ সেলস জেনারেট করে দেয়া। এইটা আমরা বলি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কোনো জায়গা বলতেছি যে ভাই তুই আমার এত টাকা কাটবি কি না কাটবি? কোনো কিছু বলতেছি না। এই বিডিংটাকে আমরা বলি হচ্ছে অটোমেটেড বিডিং বা স্মার্ট বিডিং। এখন গুগলে দুই ধরনের বিডিং স্ট্র্যাটেজি আছে। একটা হচ্ছে যে ম্যানুয়াল বিডিং, আর একটা হচ্ছে অটোমেটেড অর স্মার্ট বিডিং। ম্যানুয়াল বিডিং যখন আমরা করি তখন হচ্ছে যে আমরা ওকে বলে দিতে পারি যে ভাই তুই এত টাকা কাটবি। আর অটোমেটেড বা স্মার্ট বিডিং এর ক্ষেত্রে আমরা গুগলের উপর ছেড়ে দিই। ও হচ্ছে যে কোনো একটা সেল আনতে $1 খরচ করে, কোনো একটা এটা ডিপেন্ড অন, হ্যাঁ, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো তখন এই জিনিসটা আমরা আরো ভালো বুঝবো আর কি, হ্যাঁ, মানে কত টাকা আসলে কাটবে। আপাতত এখানে আমরা থাকি। স্মার্ট বিডিং, ও হচ্ছে কোনো একটা সেল আনতে ধরো $3 কাটবে, কোনো একটা $5 কাটবে, কোনো একটা $2 কাটবে, 50 সেন্ট কাটবে, 30 সেন্ট কাটবে, বাট যে বাজেটটা দিব তার মধ্যে সে করবে। এখন তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ম্যানুয়াল বিডিং মানে কি আর অটোমেটেড বিডিং মানে কি। ম্যানুয়াল বিডিং মানে হলো ধরেন আমরা যখন ম্যানুয়াল সিপিসি সিলেক্ট করি, হ্যাঁ, দেখেন এখানে আমরা ম্যানুয়াল সিপিসি, তার মানে ম্যানুয়ালি কস্ট পার ক্লিকটা আমরা সেট করে দিতে পারবো। ফাইন। তো আমরা যখন ম্যানুয়াল সিপিসি দিই এবং আমরা সেভ করে ফেললাম, হ্যাঁ, সেভ করে ফেললাম ম্যানুয়াল সিপিসি, কিন্তু এখানে বলছে যে ম্যানুয়াল সিপিসি সেট করলাম, কিন্তু কত টাকা কাটবে সেটাকে আমি কোথাও দিয়েছি না। তাহলে এটা আমরা কোথায় দিই? এটা আমরা দিই হচ্ছে, ধরো আমরা যদি আবার একটু ক্যাম্পেইনে যাই, আহ ধরেন আমরা এই ক্যাম্পেইনে এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের এই ক্যাম্পেইনটা আছে, আমরা এই ক্যাম্পেইনের উপর একটা ক্লিক করি। আচ্ছা, আমরা একটা বলেছিলাম না যে আমরা যে এই এই চিত্রটা কালকে পড়েছিলাম যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ক্যাম্পেইন থাকে, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ থাকে, অ্যাড গ্রুপসের মধ্যে অ্যাড থাকে। এই জিনিসটা আমরা যদি এখন দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো। যেমন ধরো এটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মধ্যে কতগুলো ক্যাম্পেইন থাকতে পারে, এখানে একটা ক্যাম্পেইন আছে। আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে কি থাকে, ক্যাম্পেইন আন্ডার থেকে অ্যাড গ্রুপ, একটা অ্যাড গ্রুপ আছে। অ্যাড গ্রুপের মধ্যে কি থাকে, কিওয়ার্ডস এন্ড অ্যাড থাকে। আসলে আমরা একটু যাই, ক্লিক করি, এই এর মধ্যে ক্লিক করি, ক্লিক করার মধ্যে আমরা কিওয়ার্ডস পাইলাম। এইবার আমরা যদি এখান থেকে, হয়ে গেল ভাই, এখান থেকে যদি, ও নো, আমরা যদি এখান থেকে যদি অ্যাডে ক্লিক করি তাহলে ওই ক্যাম্পেইনের মধ্যে এই অ্যাডটা আমরা পাচ্ছি। ঠিক আছে স্যার? এখন এখানে যদি আমরা ধরো যে আমরা যদি আবার এসে যাই, ক্যাম্পেইনসে যাই, সরি চলে গেলাম, আমরা একটু অ্যাড গ্রুপের মধ্যে যাই। আবার অ্যাড গ্রুপের মধ্যে আমরা কি দেখতেছি ভাই, কিছু কিওয়ার্ড দিয়েছে, কিভাবে দেয় কি না দেয় এখনো কিন্তু আমরা জানি না। ঠিক আছে স্যার, এটা আমরা পরবর্তীতে শিখবো আর কি। ঠিক আছে স্যার? এখন ধরেন আমি চাচ্ছি, এটা কি অফ আছে? অফ আছে না? ক্লিক করো, এটা মনে হয় মরা, এটা তাজা করে দাও। এর মধ্যে যে অ্যাড আছে, আহ এর মধ্যে যে অ্যাডটা আছে, অ্যাডটা তাজাই আছে তাই না? কোনো সমস্যা নেই। তাহলে আমরা আবার অ্যাড গ্রুপের মধ্যে যাই, অ্যাড গ্রুপের মধ্যে গেলে এই কিওয়ার্ড পাবো। আচ্ছা, এখন ধরেন আমি চাচ্ছি যে এইগুলো হচ্ছে আমি কিওয়ার্ড দিয়ে দিয়েছি, হ্যাঁ, আমরা এটা পরবর্তীতে শিখবো আর কি। তো এই যে কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম, তাহলে এই কিওয়ার্ডের এগেনস্টে আমরা যদি ম্যানুয়াল সিপিসি করি তাহলে আমরা বলে দিতে পারি, আচ্ছা ইয়ার থপ থাকলে মনে হয়, আচ্ছা এটা আমরা সিলেক্ট করি আর কি। দেখেন আমরা সিলেক্ট করলাম, এটা আমরা আরো বিস্তারিত যাব না, হ্যাঁ, আপাতত ধরেন এই আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এডিটে যাই, সেন্স ম্যাক্স বিট সিপিসি বিট, এটা যদি আমরা একটু ক্লিক করি, দেখেন যে এইখানে আমরা ধরেন এই 50 সেন্ট দিয়ে দিলাম, ধরেন, ধরে নিচ্ছি আমি। ঠিক আছে স্যার? তার মানে এই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য ম্যানুয়ালি 50 সেন্ট আমরা দিলাম, ম্যানুয়ালি 50 সেন্ট আমরা দিলাম। দেখি কি হয়। আচ্ছা,
ম্যানুয়ালি 50 সেন্ট আমরা দিলাম। এটা কেন দিলাম ভাই? এভারেজ সিপিসি তো আছেই। এই কলামটা এখানে দেখানো উচিত না? হুম। এই মরা ইয়া তাই। আমরা $1 দিই। মরা ইয়া তাই। ক্যাম্পেইনটা মরা ক্যাম্পেইন তাই, এখানে ইয়াটা দেখানো উচিত না? সিপিসি কত দিলাম? আচ্ছা ভুলে যান আর কি, ধরেন এখানে দেখাবে যে আপনি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য ধরেন $1 করে দিলেন। তার মানে ম্যানুয়াল সিপিসি মানে, আমরা এখানে একটু যাই, আমরা এটা সিলেক্ট করি। আচ্ছা এটা আমরা অ্যাড গ্রুপে আছি না? এখানে যাই, সিলেক্ট করি। এই সেটিংসে যাই, ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে আসলে। অ্যাড গ্রুপ সিলেক্ট ছিল, আচ্ছা। এই যে আমরা ম্যানুয়াল সিপিসি দিলাম, আর এখানে হচ্ছে যে আমরা বললাম যে ভাই তুই এই প্রত্যেকটা, আমরা আলাদা আলাদাও দিতে পারি, বাট আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কত দিলাম ভাই? প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আমরা $1 করে দিলাম। ঠিক আছে স্যার? আচ্ছা, এই যে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য $1 দিলাম, তার মানে আসলে আমি বলতেছি যে ভাই তুই আমার সেলস এনে দিবি, এবং ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস এনে দিবি, পার ডে $20 খরচ করবি, এবং আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছি ওই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে আমার অ্যাডটা চেষ্টা করবি সবার উপরে দেখাতে, এবং কেউ যদি এই অ্যাডে ক্লিক করে তাহলে তুই $1 উপরে কাটবি না। এটাকে আমরা বলছি হচ্ছে ম্যানুয়াল কস্ট পার ক্লিক, যেখানে আমাদের কন্ট্রোল থাকে আর কি। ঠিক আছে, এখন এই বিডিংটা আসলে আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের ক্যাম্পেইনটা, যখন আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট একদম নিউ, তখন হচ্ছে যে ধরো কোয়ালিটি স্কোর টিস্কোর এরকম ভালো পাবো না, তখন হচ্ছে যে আমাদের খরচটা বেড়ে যায় যদি আমরা স্মার্ট বা অটোমেটেড বিডিং ব্যবহার করি। তখন আমরা কি করি? তখন হচ্ছে আমরা এই ম্যানুয়াল ম্যানুয়াল বিডিং ইউজ করি। তো ম্যানুয়াল বিডিং একটাই, আগে ছিল সেমি ম্যানুয়াল, আর একটা ছিল ওই যে, আর একটা কি জন্য ছিল ভাই ভুলে গেছি আর কি। আচ্ছা যেহেতু হারাই গেছে দুনিয়া থেকে, ওর আর দরকার নেই। ম্যানুয়াল বিডিং, এনহ্যান্স বিডিং ছিল, এনহ্যান্স সিপিসি আর ম্যানুয়াল সিপিসি আর কি। তো ম্যানুয়াল সিপিসির ক্ষেত্রে কখন আমরা এটা ব্যবহার করি ম্যানুয়াল সিপিসি? যখন হচ্ছে যে আমরা একদম আমাদের নতুন ক্যাম্পেইন করতে যাচ্ছি, মোটামুটি নতুন অ্যাকাউন্ট, কোনো ইয়াটিয়া নাই, কি বলে, কোনো প্রিভিয়াস ডেটা ডেটা নাই, অনেক খরচ টরচ হতে পারে, যে কারণে এই ম্যানুয়াল বিডিংটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি যে ভাই আমার $20, তুমি কেউ যদি আমার অ্যাড দেখে এবং অ্যাডটা তুমি সামনের দিকে রাখার চেষ্টা করবে, এবং কেউ যদি ক্লিক করে তাহলে আমি যেটা দিয়ে দিব এর উপরে কাটবে না। ঠিক আছে স্যার? কখন ব্যবহার করি? একদম শুরুতে, যখন 2 to 3 উইকস একটা রান হলো, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ চললো, লার্নিং ফেজটা চলে গেল, দেন আমরা অটোমেটেড বা স্মার্ট বিডিং এ যাই, না হলে কস্ট কন্ট্রোল করা যায় না। ফাইন, এটা যে কোনো ক্ষেত্রে, এটা হচ্ছে ধরেন আপনি মানে সেলস ক্যাম্পেইন চালান, লিড ক্যাম্পেইন চালান, যে ক্যাম্পেইন চালান, প্রাথমিক অবস্থায় আমরা হচ্ছে ম্যানুয়াল সিপিসি ব্যবহার করি। এখন প্রশ্ন হলো, এই যে ভাই আপনি $1 এখানে দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো, আমরা কি এটা ইচ্ছা মতো দিব না? এটা আমরা ইচ্ছা মতো দিব না। কারণ আমরা আসলে 1 দিব না 2 দিব এটা আমরা এখনো জানি না। যখন আমরা কিওয়ার্ড এসে শিখবো, তখন হচ্ছে যে আমরা বুঝবো যে এখানে আসলে ম্যানুয়াল সিপিসিতে কত দিতে হবে। ঠিক আছে স্যার? আপাতত এখানে আমরা থাকি।
আচ্ছা, এবার স্মার্ট বিডিংটা আসলে কি? স্মার্ট বিডিংটা হচ্ছে গুগল এখানে ওর ব্যাক এন্ডে এআই কাজ করে। তো স্মার্ট বিডিংটা আসলে আমরা ব্যবহার করি সব সময় এই ক্ষেত্রে যে যে কোনো এআই বেসড সিস্টেম কাজ করে হচ্ছে প্রিভিয়াস ডেটার উপরে। তো প্রথমে আমরা ম্যানুয়াল বিডিং দিয়ে শুরু করি বা ম্যানুয়াল সিপিসি দিয়ে শুরু করি। যখন মোটামুটি এই 7 দিন, 15 দিন বা 21 দিন অ্যাড চলে, 15-20টা কনভার্সন পাই, তখনও মোটামুটি একটা ডেটা পেয়ে যায়। ওই ডেটা যখন পাই তখন আসলে বুঝে ফেলে, ধরেন আপনার আপনার 30 দিনে বা 21 দিনে 50টা কনভার্সন হয়েছে বা 20টা কনভার্সন হয়েছে, তখনও বুঝতে পারে, গুগলের প্ল্যাটফর্ম বুঝতে পারে, ও তাহলে এই 20 জনের মতো আর কারা, যারা এই ভদ্রলোক যে ধরনের প্রোডাক্ট বিক্রি করে সেই প্রোডাক্ট কিনতেছে, ঠিক অ্যাডটা তাদের কাছে নিয়ে যায়, মানে ওর লার্নিং ফেজটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে স্যার? তখন হচ্ছে যে আমরা স্মার্ট বা অটোমেটিক দিতে পারি, কারণ যে কোনো এআই বেস সিস্টেম তার প্রিভিয়াস ডেটা লাগে। প্রিভিয়াস ডেটা যদি না দেন, ওইটার উপর ভিত্তি করে কাজ করতে পারে না। এই কারণে এআই সিস্টেমের মূল হলো ডেটা, হার্ট হলো ডেটা। ঠিক আছে স্যার? আচ্ছা, তার মানে স্মার্ট বিডিং বা অটোমেটেড বিডিং এ প্রিভিয়াস ডেটা দিতে হয়। এই জন্য প্রথম অবস্থায় আমরা ম্যানুয়াল সিপিসিতে বা ম্যানুয়াল বিডিং দিয়ে শুরু করি। কিছুদিন অ্যাডটার চলার পরে কিছু কনভার্সন পাইলাম, কিছু ইমপ্রেশন পাইলাম, কিছু ক্লিক পাইলাম, দেন হচ্ছে আমরা স্মার্ট বা অটোমেটেড বিডিং এ যাই। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে স্মার্ট বিডিং আর অটোমেটেড বিডিং জিনিসটা কি। এবার ধরো যে তোমার কিছুদিন অ্যাড রান করলো, এইবার ধরেন আমি এখান থেকে সেন্স করে ম্যাক্সিমাইজ ক্লিক দিলাম। আচ্ছা, এইটা কি স্মার্ট বিডিং নাকি ম্যানুয়াল বিডিং? 100% স্মার্ট বিডিং। এইখানে কিন্তু আমরা এই রকম আর ইয়া দিতে পারি না আর। ঠিক আছে স্যার? বাট এখানে একটা অপশন আছে যে তুমি সর্বোচ্চ ভাই $3 উপরে কাইটো না, ধরে না, বা পার ক্লিকে তুমি ধরো $1 উপরে কাইটো না, এটা আমরা দিয়ে দিতে পারি। এটাও কি আন্দাজে দিব না? যখন কিওয়ার্ড শিখবো তখন আমরা দিব। আচ্ছা, তো ম্যাক্সিমাইজ ক্লিকটা মানে কি? ম্যাক্সিমাইজ ক্লিক এই বিডিংটা আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকে ওয়েবসাইট ট্রাফিক। যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, ও নো, যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ ওয়েবসাইট ট্রাফিক, তখন আমরা বিডিং হিসেবে ব্যবহার করি ম্যাক্সিমাইজ ক্লিক। হয়ে গেল ভাই, ম্যাক্সিমাইজ ক্লিক। আচ্ছা, ম্যাক্সিমাইজ ক্লিক মানে কি? ম্যাক্সিমাইজ ক্লিক মানে হলো ভাই আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ ওয়েবসাইট ট্রাফিক। তার মানে আমি চাই আমার অ্যাডটা সামন দেখুক, সে ক্লিক করুক, ক্লিক করে আমার ওয়েবসাইটে আসুক, এইটুকু পর্যন্তই আমি চাই। ঠিক আছে স্যার? এই জন্য আমরা বলছি যে ভাই তুই আমার কি করবি, এই $20 খরচ করে ম্যাক্সিমাইজ ওয়েবসাইট ট্রাফিক এনে দেওয়ার চেষ্টা করবি। কিন্তু এখানে কিন্তু আমরা কত টাকা কাটবে পার ক্লিক এটাকে আমরা বসাতে পারি না। তাহলে গুগল এটা অটোমেটিক বা স্মার্ট বিডিং, এই জন্য স্মার্ট বিডিং অটোমেটিক্যালি কাটে। দেখা যাচ্ছে কোনো একটা ক্লিকে সে 30 সেন্ট কাটতেছে, 50 সেন্ট কাটতেছে, 100, ধরেন 90 সেন্ট কাটতেছে, $1 কাটতেছে, $2 কাটতেছে, এইভাবে কাটে আর কি। এখন প্রশ্নটা হলো, এই যে আমরা প্রথমে একটা ধাক্কা দিলাম যে ভাই তোমার ওয়েবসাইট ট্রাফিক এনে দিবি, এরপরে এখানে একটা বাজেট দিলাম যে এই টাকাটা খরচ করে তোমার ম্যাক্সিমাইজ ক্লিক এনে দিবে, তাহলে এই বিডিং মানে আসলে কি? বিডিং মানে আসলে ওকে একটা ধাক্কা দেয়া, যে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ যা, তুই এই টাকা খরচ করে তুই সেটা আমার অ্যাচিভ করে দিবি। কি অ্যাচিভ করে দিবি? তুই আমার ম্যাক্সিমাইজ ক্লিক এনে দিবি। তাহলে গুগল এখানে কিভাবে আসলে অপটিমাইজ করবে? অপটিমাইজ করবে মানুষের বাইং জার্নিটা কেমন হয়। কিছু মানুষ আছে তারা যে বরফের মতো গলে আছে, তাদের আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে, কিন্তু এখন কিনতেও পারে নাও পারে। কিছু মানুষ আছে, তারপর জার্নিটা কি হয় দেন, কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করেন সেই প্রোডাক্টটা কিনবে, এটা কিনবে, টুডে অর টুমরো সে কিনবে, কিন্তু সে এখন এক্সপ্লোরিং মুডে আছে, যে ঠিক আছে আমি একটা ওয়েব হোস্টিং কিনবো, সে কি হোস্টিঙ্গার ভালো দেয়, নাকি নেমসিপ ভালো দিচ্ছে, নাকি ওই অমুক তমক ভালো দিচ্ছে, কোনটা ভালো দিচ্ছে, সে তখন সে ওয়েবসাইটে আসে, ওই ওয়েবসাইটে যায়, ওই ওয়েবসাইটে এক্সপ্লোরিং মুডে থাকে, এক্সপ্লোরিং মুডে থাকে। ঠিক আছে স্যার? এইবার গুগল কিভাবে অপটিমাইজ করে? গুগল দেখে যে তোমার ওই ক্যাম্পেইন অবজেক্টিভ কি ওয়েবসাইট ট্রাফিক, তার মানে ওয়েবসাইট ট্রাফিক চাই, তার মানে ওই মুহূর্তে সেলস।
আছে। আচ্ছা, কোথায় ছিলাম যেন ভাই? ওই ও, কিভাবে আসলে সে ইয়া করে, অপটিমাইজ করে। তার মানে হচ্ছে আমার ক্যাম্পেইন অবজেক্টিভ ওয়েবসাইট ট্রাফিক। তার মানে গুগল বুঝে ফেললো এই ইনফরমেশনটা দিয়ে, গুগলকে বললাম যে ভাই ওয়েবসাইট ট্রাফিক কিনতে চাই না। আচ্ছা, কিনা মানে বেচতে চাই না, আমি ওয়েবসাইটে আমার মানুষ আসুক, আমার প্রোডাক্ট, আমার ফিচার, আমার প্রাইস এইগুলো দেখুক। দেন হচ্ছে যে আমি বললাম যে ভাই আমার $20 খরচ করবি তুই, এবং ম্যাক্সিমাইজ ওয়েবসাইট ট্রাফিক এনে দিবি। তাহলে অ্যাডটা ঠিক তাদের কাছে নিয়ে যায় যারা এই মুহূর্তে কিনবে তাদের কাছে না, বা যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছেও না। ইন্টারেস্ট হাজার মানুষের থাকতে পারে, যারা এটা প্রোডাক্টটা কিনবে টুডে আর টুমরো, হয়তো 5 দিন পরে, 7 দিন পরে, 3 দিন পরে, এক সপ্তাহ পরে, কিন্তু এই মুহূর্তে খুব এক্সপ্লোরিং মুডে আছে, যে সে আপনার ওয়েবসাইটে যাচ্ছে, আপনার কম্পিটিটরদের ওয়েবসাইটেও যাচ্ছে অ্যাকর্ডিং টু আপনার প্রোডাক্ট। ঠিক তাদের কাছে তারা সার্চ দিলেই আপনার অ্যাডটা দেখাবে, যাতে ও এখানে কেউ ক্লিক করে এবং ওয়েবসাইটে ভিজিট করে, এইভাবে অপটিমাইজ করে। ঠিক আছে স্যার, এই হলো। এবং এই জন্য হচ্ছে যে আমরা এই জিনিসটা প্রথম অবস্থায় ইউজ করি না, ওই যে ম্যানুয়াল সিপিসি দিয়ে শুরু করি। প্রিভিয়াসলি হচ্ছে যে ধরো যে তুমি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অ্যাড রান করেছো, এই যে 2 সপ্তাহ 3 সপ্তাহ অ্যাড রান করছো, তাই না? এখন ওখান থেকে ক্লিক আসছে, ইমপ্রেশন আসছে, 2-3টা সেলও আসছে। এবার ওই ডেটার উপর ভিত্তি করে ও খুঁজে খুঁজে বের করে যে এই মুহূর্তে কারা এক্সপ্লোরিং মোডে আছে, তাদের কাছে আমি অ্যাডটা নিয়ে যাবো। কিসের উপর ভিত্তি করে? ওর ব্যাক এআই, ওই ব্যাক এন্ডে ওই প্রিভিয়াস যেটা আছে ওইগুলোর উপর খুঁজে বের করে যে এর আগে ক্লিক করে কারা এসেছে, এদের মতো আর কারা, এইভাবে সে খুঁজে বের করে। ঠিক আছে স্যার, খুঁজে বের করে তার কাছে একটা নিয়ে যায়। ঠিক আছে স্যার, এবার ধরো আমরা ইউজ করব। আচ্ছা, এখানে কিন্তু আমরা কত টাকা কাটবে আমরা কিন্তু বলতে পারি না। এই কারণেই খরচটা বেশি হয়, যে কারণে প্রথম অবস্থায় আমরা ম্যানুয়াল সিপিসি করি। এর পরবর্তী কিছুদিন একটা যাওয়ার পরে আমরা এই অটোমেটেড বা স্মার্ট বিডিং এ যাই। না হলে আপনি কস্ট কন্ট্রোল করতে পারবেন না, এক ক্লিকে দেখা আছে যেখানে কাটার দরকার 50 সেন্ট, $1.5 কাইটা বসে আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এইবার ধরেন আমরা ইউজ করব। ও কিরে ভাই, আমার মাউস হারাই গেছে। ম্যাক্সিমাইজ কনভার্সন। এই বিডিংটা আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকে সেলস। যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস অথবা লিড, এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ব্যবহার করি। যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস বা লিড, তখন আমরা এটা ব্যবহার করি। তাহলে কনভার্সন জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস, ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস, সামওয়ান তোমার অ্যাডটা দেখলো, ক্লিক করলো এবং ওয়েবসাইট থেকে কিনে ফেল। তার মানে তোমার ক্যাম্পেনের অবজেক্টিভ যা, তোমার ইউজার যদি সেইটা এসে ফুলফিল করে, সেইটাকে আমরা বলি হচ্ছে কনভার্সন। ঠিক আছে স্যার। এখন আমার ক্যাম্পেনের অবজেক্টিভ লিড, তার মানে সামওয়ান তোমার অ্যাডটা দেখলো, অ্যাডে ক্লিক করলো, সে সেই ফর্মটা ফিল আপ করলো, তার মানে একটা কনভার্সন, মানে একটা লিড পেল। ঠিক আছে স্যার। তার মানে লিড মিনস, কনভার্সন মিনস অলওয়েজ সেলস না। বাট সাধারণত ই কমার্সের ক্ষেত্রে কনভার্সন মানে আমরা সেলস বলি, আর সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে আমরা কনভার্সন বলতে লিড বুঝি। ঠিক আছে স্যার। কিন্তু কনভার্সন মূলত তোমার ক্যাম্পেনের অবজেক্টিভ যা, সেই অ্যাড দেখে ওই ইউজার যদি তুমি যেটা চেয়েছিলে সেটা যদি ফুলফিল করে, তাহলে সেটাকে আমরা কনভার্সন বলবো। ঠিক আছে স্যার। আচ্ছা, আমার ক্যাম্পেইন অবজেক্টিভ কি? সেলস। আমি এখন ব্যবহার করব ম্যাক্সি, এটা আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন। ম্যাক্সিমাইজ কনভার্সন মানে ম্যাক্সিমাইজ সেলস। যদি আমার ই কমার্স বিজনেস হয়, যদি এটা লিড হতো তাহলে ম্যাক্সিমাইজ লিড এনে দিবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমি প্রথম ধাক্কা দিলাম, ভাই আমি কিন্তু সেল জেনারেট করতে চাই। এইবার এখানে আমি ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করতেছি। আচ্ছা, করার মানে হলো যে ভাই তুই $20 খরচ করে তুই আমার ম্যাক্সিমাইজ সেলস জেনারেট করে দিবি, এটা তোর কাছে আমার চাও। গুগল এখন এটা কিভাবে কাজ করবে? প্রথম অবস্থায় থেকে আমরা ব্যবহার করিনি। আমরা ব্যবহার করেছি কখন? প্রথমে 2 to 3 উইকস অ্যাড রান করেছি ম্যানুয়াল সিপিসি দিয়ে। মোটামুটি সেখানে আমার ইমপ্রেশন আসছে, ক্লিক আসছে, কনভার্সন হয়েছে, মানে সেল জেনারেট হয়েছে। এইবার গুগল একটা ডেটা পাইলো, লার্ন, লার্নিং ফেজ শেষ হলো, বা ওই জিনিসগুলোতে সে লার্ন করে ফেললো। এইবার সিস্টেম কি করে? লার্ন করে না? ছোট বাচ্চাদেরকে আমরা কি করি ভাই? মামা, বাবা, চাচা, পাপা, হাঁটো, অমুক করো, এগুলো শিখাই। একটা এআই বেস সিস্টেমকে ইনফরমেশন দিয়ে আমরা শেখাই। ঠিক আছে স্যার। এখানে দুইটা কথা একটু বলে রাখি, কারণ পরবর্তীতে আমার এই কথাটা লাগবে। এখানে হচ্ছে একটা হচ্ছে এআই, একটা হচ্ছে মেশিন লার্নিং, আর একটা হচ্ছে ডিপ লার্নিং। ঠিক আছে। আচ্ছা, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মেশিন লার্নিং, ডিপ লার্নিং,
কোনো একটা সিস্টেমকে এআই বেস করতে হলে ওই সিস্টেমটাকে লার্ন করাতে হয়। যেমন কোনো একটা শিশু জন্মগ্রহণ করার পরে ওকে যদি আমি একটা সিস্টেম ধরি, তাহলে ছোটবেলা থেকে দেখুন বাবা মা দাদা দাদি নানা নানি এরা হচ্ছে বাবা, পাপা, নানা, মামা, খালা শেখায়। ওকে কি দেয়? এক একটা ইনপুট দিয়ে দিয়ে ওকে শেখায়, লার্ন করায়। কাকে? ওই শিশুটাকে, ওই বাচ্চাকে যখন আপনি শিখাবেন, এটা ধরেন ন্যাচারাল লার্নিং, তখন মেশিন লার্নিং জায়গা হয়ে যাবে কি ন্যাচারাল লার্নিং মানুষের ক্ষেত্রে। ঠিক আছে স্যার? ন্যাচারাল লার্নিং। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি, ধরো এটাকে আমরা বলতে পারি এনআই, ন্যাচারাল লার্নিং, এনএল। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা আমরা ধরেন এমনি রাখলাম আর কি, অর। আচ্ছা, এবার ও আস্তে আস্তে এটা শিখে ফেলে। এবার ওর ব্রেনের মধ্যে যখন ওকে বলা হয় এই এটা বলো তো কে, বলে দাদা। কিভাবে করে ভাই? ওই যে ওকে শিখাইছিলেন না, এবার ওর মধ্যে একটা ন্যাচারাল ইন্টেলিজেন্স তৈরি হয়। এআই অর এনআই, ন্যাচারাল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে ওই যে এক একটা জিনিস আমরা শিখেছি, তখন ও শেখার পরে এইবার ওর ব্রেনে ওই ন্যাচারাল ইন্টেলিজেন্সের মাধ্যমে বুঝে, ও হ্যাঁ এটাই তো আমার দাদা, এটাই আমার কাকা, এটা আমার মামা, বুঝে ফেলে। সেম যখন একটা মেশিনকে আমরা শেখাই, সেটাকে আমরা বলি হচ্ছে মেশিন লার্নিং। কিন্তু মেশিন লার্নিংকে শেখাতে হলে কি করতে হয়? ইনফরমেশন দিতে হয়। এখন যদি গুগল অ্যাডস এর কথা বলি, ওই যে আমরা ম্যানুয়াল সিপিসি দিয়ে 3 দিন 4 দিন অ্যাড রান করলাম, ও অনেক ইনফরমেশন পাইলো। কে ক্লিক করেছে, কতবার ক্লিক করেছে, কয়টা ক্লিক হয়েছে, কয়টা ইমপ্রেশন হয়েছে, কোন লোকেশন থেকে ক্লিক করছে, কোন ভাষাভাষীর মানুষ সে। এই ইনফরমেশন গুলো নিয়ে এবার ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। কাজ করে ও হচ্ছে ডিসিশন নিতে পারে আর কি। তার মানে এই ইয়া সিস্টেমে আমরা তাকে কি শেখাই, এই মানে গুগল অ্যাডস এর ক্ষেত্রে মেশিন লার্নিং মানে ওকে আমরা এই ইনফরমেশন দিয়ে শেখাচ্ছি। এছাড়াও ধরেন জিমেল লগ ইন করে আপনি গুগল অ্যাডসটা এখানে লগ ইন করছেন, তার মানে জিমেল থেকেও আপনাকে বুঝে ফেলতে পারে পার্সোনাল ইনফরমেশন, যেটা আমরা এনহ্যান্স কনভার্সন ট্যাগিং এ শিখি। আপনার নাম জানে, ফোন নাম্বার জানে, ইমেল অ্যাড্রেস জানে, কোন লোকেশনটাকে আপনি কোন ডিভাইস ব্যবহার করে গুগল অ্যাডস এর এটা ক্লিক করছেন, সব ইনফরমেশন নিয়ে যখন ইনফরমেশন গুলো পেলো, তখন ওর ব্যাকএন্ডে লার্ন করতে লাগে। কে কে শিখলো? ওই মেশিন লার্নিং এর মাধ্যমে। মেশিন লার্নিং অ্যালগোরিদম ও শিখে ফেললো। দেন ও এবার খুঁজে বের করবে। ও এবার কি খুঁজে বের করবে? যে ভাই এই যে যারা প্রিভিয়াসলি আসছিল, এদের মতো আর কারা আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করবে, এবং তারা সার্চ দিলে তোমার একটা দেখা। সেম ভাবে এটাকে আমরা বলছি মেশিন লার্নিং। যখন আমরা মেশিনকে শিখাই, মেশিন লার্ন করার পরে ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুঁজে খুঁজে বের করতে পারে। যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের, ন্যাচারাল লার্নিং এর মাধ্যমে আমরা বাচ্চাদের শিখাই, ও ন্যাচারাল ইন্টেলিজেন্সের মাধ্যমে করে। একটা সিস্টেমকে যখন মানুষ শিখায়, তখন সেটা মেশিন লার্নিং। আর একটা সিস্টেম যখন নিজে নিজেই শিখে ফেলে, ওর যে ইনফরমেশন আছে ও নিজে নিজেই যখন শেখে, সেটাকে আমরা বলি হচ্ছে ডিপ লার্নিং। কথা বোঝা গেছে স্যার? তার মানে যে কোনো এআই বেস সিস্টেমের মূল ইয়া কি? প্রিভিয়াস ডেটা। ঠিক আছে স্যার? এবার আসেন আমরা এখানে বুঝি। ওকে কি বললাম? ভাই সেল জেনারেট করো, ভেরি গুড। এবার আমার বাজেট কত? পার ডে $20। $20 খরচ করে তুই আমার ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ সেল এনে দিবি। এখন তাহলে গুগল কিভাবে অপটিমাইজ করবে? ওই যে ওর কাছে প্রিভিয়াস ডেটা আছে, যে লাস্ট 30 ডেজে 15টা, 20টা, 30টা, 50টা সেলস জেনারেট হয়েছে, পাশাপাশি ও ক্লিক পাইছে, কারা ক্লিক করেছে, এই সমস্ত ইনফরমেশনও জানে। এইবার ওই যে 20টা, 30টা বা 50টা সেল জেনারেট হয়েছে, তারা কারা? তারা তো ভাই যখন এই ওয়েবসাইট থেকে কিনছে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিছে না? আমরা পরবর্তীতে পর সেই এনহেন্স কনভার্সনের মাধ্যমে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিব। ও মিলাবে যে এই ফোন নাম্বার ইউজ করে কোন কোন জিমেল আছে, ওইবার ওদের অ্যাক্টিভিটি কি রকম। এই জিনিসগুলো দেখে ও ব্যাক এন্ডে অ্যাডটা ঠিক তাদের কাছে নিয়ে যাবে, যারা এই মুহূর্তে কেনার জন্য পাগল পারা দিশেহারা তাদের কাছে। প্রথমে ছিল ইন্টারেস্ট, কিনতেও পারে নাও পারে। তারপরে যারা এক্সপ্লোরিং মুডে আছে, এক্সপ্লোরিং মুডে 2-3টা ওয়েবসাইট, আপনার আপনার কম্পিউটার ওয়েবসাইট খুঁজে টুজে অস্থির করে ফেলাইছে। এইবার ওরা একটা ডিসিশন নিয়ে ফেলাইছে যে আমি কিনবো। এই যে যারা ডিসিশন নিয়ে ফেলছে, এবং তারা এখন না কেনার জন্য অস্থির হয়ে গেছে, মানে পাগল পারা দিশে হারা গেছে, ঠিক তাদের কাছে আপনার অ্যাডটা নিয়ে যাবে, যাতে আপনার ওই অ্যাডে ক্লিক করে, ওয়েবসাইটে আসে এবং সে প্রোডাক্টটা কেনে। দেখেন, শুধুমাত্র বিডিং এর মাধ্যমে এক একটা ধাক্কা দিয়ে দিচ্ছি, অবজেক্টিভ আর বিডিং এর মাধ্যমে ও এক এক অডিয়েন্সের কাছে আমার একটা নিয়ে যাচ্ছে। যে ঠিক আছে স্যার, এক একটা অডিয়েন্সের কাছে আমার একটা নিয়ে যাচ্ছে, এবং আমি সেল জেনারেট করে ফেলতেছি।
তাহলে দেখেন, আপনি ম্যানুয়াল সিপিসি দিলেন, ম্যাক্সিমাইজ ক্লিক যখন দিলেন তাহলে এক ধরনের অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, যখন ম্যাক্সিমাইজ কনভার্সন দেবেন তখন আরেক ধরনের অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। ঠিক আছে স্যার? এইটাকে আমরা বলি হচ্ছে একটা বাইং বিহেভিয়ার একটা ইউজারের। প্রথমে তার ইন্টারেস্ট আছে, সে এখন কিনতেও পারে নাও পারে। এরপর ধরো কিছু মানুষ আছে, ঠিক আছে এখন এই মুহূর্তে দেখতেছে, এখনই কিনবে না, 2 দিন 4 দিন 5 দিন পরে কিনবে। এইবার 2 দিন 4 দিন 5 দিন পরে যারা কিনবে, এদের কাছে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে আঘাত দিই। এখন দেখেন, যখন আমরা ম্যাক্সিমাইজ ক্লিক দিই প্রচুর ক্লিক পাই, একটা অনেক ব্রডকাস্ট হয়, মানুষ দেখে ক্লিক করে আসে, কেন ওই এক্সপ্লোরিং মোডে বেশি থাকে। এরপর আস্তে আস্তে কমতে থাকে, যারা কেনার জন্য পাগল পারা দিশে হারা, যখন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং ব্যবহার করি, দেখবেন আপনি ইমপ্রেশন কম পাবেন, ক্লিক কম পাবেন, কিন্তু মোটামুটি ওর মধ্যেই আপনার সেলসটা জেনারেট হয়ে যায় আর কি। কারণ কি, ও যারা কেনার জন্য পাগল পারা দিশে হারা তাদের কাছে আপনার একটা নিয়ে যায়। ঠিক আছে স্যার? এইখানে আরেকটা বিডিং আছে, যেটাকে আমরা বলি টার্গেট সিপিএ। তো আমরা বলে দিতে পারি যে ভাই, তুই যে আমার ম্যাক্সিমাইজ কনভার্সন আনবি, কিন্তু একটা সেল আনতে সে $3 খরচ করতে পারে, $2 খরচ করতে পারে, $5 খরচ করতে পারে, $60 খরচ করতে পারে। ও $20 খরচ করে মোটামুটি আপনার একটা ম্যাক্সিমাইজ কনভার্সন দেওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি হিসাব করে দেখলেন যে কিরে ভাই, আমি ইসলামপুর থেকে মাল কিনে নিয়ে আসি, 3 পিস কিনে নিয়ে আসি, ইসলামপুর থেকে 3 পিস কিনে নিয়ে আসি, আমার ধরো $10 পড়ে, $10 পড়ে। এরপরে আমার যাতায়াত খরচ, অফিস ভাড়া আছে, আমার ইয়া আছে কি বলে, আমার এমপ্লয়ি আছে, এইগুলো মিলে যদি এর সাথে আমি 2 যোগ করি, এর সাথে মোটামুটি যদি আমি 2 যোগ করে যদি $12 হয়, তাহলে মোটামুটি আমার হচ্ছে যে এটা হচ্ছে যে সোর্সিং কস্ট। এর সাথে যদি আমি আরো $3 যোগ করে মার্কেটে ছাড়ি, আরো $3 যোগ করে যদি $15 করে বিক্রি করি, তাইলে মোটামুটি আমার এখানে $3 প্রফিট থাকে। এখন ধরেন আপনার কোনো একটা সেল আনতে খরচ হচ্ছে $3, কোনো একটা $2, কোনো একটা $60, কোনো একটা $9, কিন্তু অন এভারেজ আপনি দেখলেন, অন এভারেজ আপনার একটা সেল আনতে খরচ হচ্ছে $4। তাহলে এই ব্যবসায় লাল বাতি চলে যাবে। লালবাতি চলে যাবে না, কারণ আপনার প্রফিটই আছে ভাই $3। কিন্তু কোনোটা আনতে $1, কোনোটা গুগলের উপর ছেড়ে দিচ্ছেন, কোনোটা $1, কোনোটা $3, কোনোটা $5, কোনোটা $10, গড়ে $4 করে পড়ে যাচ্ছে। ইন দ্যাট কেস আপনি এখানে টার্গেট সিপিএ বলে দিতে পারেন যে ভাই, তুই যাই করিস ভাই, তুই আমার সেল এনে দিবি, $20 খরচ করবি পার ডে, ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দিবি, কিন্তু পার কনভার্সন আনতে $2 বেশি খরচ করতে পারবি না। এইটাকে আমরা বলি কস্ট পার অ্যাকুইজিশন। মানে একটা সেল অ্যাকুইজিট করতে, একটা অর্ডার অ্যাকুইজিট করতে আপনার খরচ কত, সেটা আপনি বলে দিতে পারেন। এই ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে একটু কথা বলতে হয় যে ভাই, তোমার এভারেজ অর্ডার ভ্যালু কেমন। যেমন ধরো আমরা যেমন এটা একটা মাল বেচার ক্ষেত্রে, তাই না? কিন্তু কিছু মানুষ দেখবেন অর্ডার করে ওয়েবসাইটে এসে, কিছু মানুষ অর্ডার করে ধরেন ধরেন 2,000 টাকা, কিছু 5,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 15,000 টাকা, অন এভারেজ আপনার এওভি আমরা এটা বলি, এভারেজ অর্ডার ভ্যালু কত। ধরেন, হ্যাঁ ঠিক আছে, আমার একটা প্রোডাক্ট আমি যদি আমি ধরেন এই 3 পিসটা বিক্রি আমার 300 টাকা, ধরেন 5,000 টাকার 3 পিসে বিক্রি করলে ধরেন এখানে আমার লাভ আছে, আমি ধরে নিলাম 1,000 টাকা। তো এখানে যদি আমি $2 বা $3 খরচ করি, সময় আমার $800 প্রফিট থাকতেছে। কিন্তু একটা মানুষ এসে তো শুধু একটা প্রোডাক্টই কেনে না, ধরেন কেউ এসে 3টা প্রোডাক্ট কিনতেছে, তাই তো 15,000 টাকার উপরে হয়ে যাচ্ছে। কেউ আবার একটাই কিনতেছে, কেউ 4-5টা কিনতেছে, কেউ শুধু 3 পিস না এটা কিনতে এসে আরো অন্যান্য প্রোডাক্ট কিনতেছে। তো এই ক্ষেত্রে আমরা ডাটা অ্যানালাইসিসের সময় শিখবো যে আমার এভারেজ অর্ডার ভ্যালু কত। তো আমার এভারেজ অর্ডার ভ্যালু ধরলাম আমি $50, আমি $100 ধরলাম। আমার এভারেজ অর্ডার ভ্যালু এওভি, আমার এভারেজ অর্ডার ভ্যালু $100, আমি ধরে নিচ্ছি, আমি জানি না কত, বা এরও স্ট্যান্ডার্ড আছে, সেগুলো আমরা শিখবো না পরবর্তীতে, বা যারা ওই যে আমাদের প্রিভিয়াস কোর্স গুলো করছেন জানেন। $100। তো $100 মাল যদি আমি বিক্রি করি, তা আমার যদি 15% প্রফিটও থাকে, তাহলে আমার মোটামুটি এখান থেকে আমি প্রফিট বের করতে পারি কত। $100, $100 যদি রেভিনিউ জেনারেট করে, তাহলে $15 আমি ইয়ে করতে পারি। তো $15 আমার যদি একটা অর্ডার আনতে $5 খরচ করে যায়, তাও তো আমার $10 প্রফিট থাকে। ঠিক আছে স্যার? তো আমাদেরকে আসলে দেখতে হয়, এই টার্গেট সিপিএ বসানোর আগে আমাদেরকে হচ্ছে ম্যাক্সিমাইজ এভারেজ অর্ডার ভ্যালু কত এটা, এর জন্য কিন্তু বস এই প্রিভিয়াস ডেটা দেখতে হয় আর কি। এই জন্যই কিন্তু টার্গেট সিপিএ বিডিং ব্যবহার করার গুগলের একটা রুলস আছে, যে লাস্ট 30 ডেজে 15 থেকে 50টা কনভার্সন যখন তোমার হবে,
তখনই তুমি এই বিডিং ব্যবহার করতে পারবা, আদারওয়াইজ ব্যবহার করতে পারবা না। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এইটা আসলে আমি কিসের উপর ভিত্তি করে দিব? এইটাকে আমি হচ্ছে যে আন্দাজে দিব না, এটা আপনাকে প্রিভিয়াস ওই ডেটাটা দেখতে হবে যে লাস্ট 30 ডেজে বা লাস্ট 60 ডেজে তোমার হচ্ছে যে এভারেজ এই টার্গেট সিপি একটা একটা সেল আনতে কত টাকা খরচ হতো, কস্ট পার কনভার্সন, কস্ট পার কনভার্সন কত হতো। হ্যাঁ, এটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এই যে এটা কনভার্সন বেসড, এটা কি ভাই, এটাও কনভার্সন? আচ্ছা, এগুলো এই ডেটাগুলো আমরা পরে দেখবো না, আপাতত আমরা এখানে থাকি। কস্ট পার কনভার্সন আমার কত? ধরুন আপনার কস্ট পার কনভার্সন আছে $3, আপনি যদি 2 দেন, ও আপনাকে এখানে দেওয়ার সাথে সাথে সাজেস্ট করে, ভাই তোমার আগে কিন্তু খরচ হচ্ছে $3, এখন তুমি $2 দিচ্ছ কেন? সেখানে আপনি $2.5 দিলেও হয়তো কাজ করবে, নাহলে আবার এই একটা ব্রডকাস্ট তো হবে না। ঠিক আছে স্যার, বাট এইটা বসাতে হয় কিসের উপর ভিত্তি করে? বসাতে হয় ডেটা অ্যানালাইসিস করে, জিএফ আমরা দেখবো আর কি, জিএফ ডেটা অ্যানালাইসিস করে যে এভারেজ অর্ডার ভ্যালু কত। তো এভারেজ অর্ডার আমি ধরে নিচ্ছি এক একটা বিজনেসের ক্ষেত্রে লোকেশন ভেদে, প্রোডাক্ট ভেদে এভারেজ অর্ডার ভ্যালু এক এক রকম। বাট সেটা আমরা অ্যাচিভ করতে পারছি কিনা পারছি, এর জন্যও কিন্তু আমার স্ট্র্যাটেজি আছে যে কিভাবে আমরা এভারেজ অর্ডার ভ্যালু বাড়াতে পারি। ঠিক আছে স্যার, এখন পয়েন্ট হলো, যেমন ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি $100। ঠিক আছে ভাই, $100 করে আমি যদি 15% একটা লাভ হয়, 50% লাভ হলে যদি আমি এখান থেকে $5 ওভার করা যায়, কোনো সমস্যা নেই। তখন আপনি এখানে বসিয়ে দিবেন আর কি। ঠিক আছে, এবার ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই, আমাদের তো এওভি এভারেজ অর্ডার ভ্যালু মোটামুটি $100 আছে বা $120 আছে, তুমি যদি 100 টাকার মাল বিক্রি করো, তাহলে তোমার কত পার্সেন্ট প্রফিট থাকে? ক্লায়েন্ট হয়তো বলে হ্যাঁ ভাই, আমার 20% থাকে। তো 20% মানে $20। ঠিক আছে, তখন আপনি এখানে $5 দিতেও আপনার একটা সেল আনতে গায়ে বাঁধবে না। বাট এইটা আসলে আমরা কখন দিই? যখন দেখেন খুব টান টান অবস্থা হয়, যে কিরে ভাই, আমার একটা সেল আনতে আনি আমার একটা সেল আনতে 15% লাভ হয়, কিন্তু ধরেন আমার একটা সেল আনতে খরচ হচ্ছে মানে এভারেজ অর্ডার ভ্যালু $100, একটা সেল আনতেও আমার খরচ হচ্ছে $15, তাহলে তো ভাই এখানে কোনো প্রফিটই থাকে না। তখন হচ্ছে আমাদের এই টার্গেট সিপিএটা বসাতে হয় মোটামুটি একটা অ্যাভারেজ ইসের মধ্যে, যেটা আমরা প্রিভিয়াস ডেটা দেখেই করি, যাতে মোটামুটি আমার লস না। কথা বোঝা গেছে? তাহলে আমরা কি বুঝলাম? সেল আনবো, কত টাকা খরচ করবি পার ডে? $20। তারপরে হচ্ছে যে কি বলতেছি, ভাই তুই আমার ম্যাক্সিমাইজ কনভার্সনে দিবি, মানে ম্যাক্সিমাইজ সেল জেনারেট করে দিবি, বাট একটা সেল আনতে $2 বেশি খরচ করতে হবে, তখন আমরা টার্গেট সিপি। কিন্তু বিজনেসের কোন কেজে এটা করি, এটা তো বুঝতে পারছেন, যে কারণে কিন্তু যে তো বক বক করলাম এই অভি অমুক তমুক। ঠিক আছে স্যার, মানে এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট, ইজি থিং আর কি। বাট বিজনেসের কোন কেজে এটা আসলে আমরা ব্যবহার করি, এটা ইম্পর্টেন্ট, নাহলে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন না স্যার। ক্লায়েন্ট বকা দেবে, ভাই আমার তো সেল আছে, ঠিক আছে ভাই তুমি জানতো আমার মানে খাই দাই চলি ফিরি, কাজ হয় না, ভুঁড়ি মোটা হয় না তখন। ঠিক আছে স্যার, ওকে। এবার এই সেম জিনিসটাও কিন্তু আমরা কি লিড লিডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যে ভাই, ধরো এটা আমরা সিলেক্ট করলাম লিড। হ্যাঁ, ধরেন আমরা এটা সেভ করে দেন, মানে ম্যাক্সিমাইজ কনভার্সনটা আমরা লিডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। লিড, লিড মানে কি? পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করা, তাই না? তার মানে আমরা এখানে গুগলকে বলে দিচ্ছি যে ভাই, তুই আমার কি করবি, ধাক্কা দিচ্ছি লিড। তার মানে কি, লিড মানে কি কেনা লোক নাকি না, বাট খুব ইন্টারেস্ট আছে, তারা কিনতে চায়, তা আপনার 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 কাছে আসতে চাই, নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেয়। $20 খরচ করে তুই আমার ম্যাক্সিমাইজ কনভার্সন এনে দিবি, মানে ম্যাক্সিমাইজ লিড এনে দিবি, বাট একটা লিডার দিয়ে $2 বেশি খরচ করবি। এখন এটাকে আমরা আন্দাজে বসাবো না, ওই যে প্রিভিয়াস ডাটা দেখবো। এবং এই এই টার্গেট সিপিএ বসানোর রুলসটাই হলো যে হুট করে তুমি বসাতে পারবা না, ওই ম্যানুয়াল সিপিসিপিটি চালাতে হবে। লাস্ট 30 ডেজে 15 থেকে 50টা কনভার্সন হতে হবে। এইবার ওই কনভার্সনে ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখবো যে একটা কনভার্সন কত টাকা লাগে। ঠিক আছে, এত টাকা লাগে, ওর থেকে আপনি 20% 25% কমাই দিয়ে দিতে পারেন, কিন্তু একবারে 40% কমাই যদি দেন তাহলে হবে না ভাই। তখন আমাদের অন্য চিন্তা করতে হবে, যে অন্য স্ট্র্যাটেজি করতে হবে, তাহলে আমার এভারেজ অর্ডার ভ্যালু আমি কিভাবে বাড়াতে পারি যাতে আমার প্রফিট থাকে। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? ধরুন আমার আমার যদি আমার এভারেজ অর্ডার ভ্যালু $100, আমি যদি এটা $200 করে ফেলতে পারি, ধরেন $200 তো করা যায় না, 25% 30% বাড়াইতে পারবেন। ধরেন আমি $200 করে ফেললাম, তাহলে $200 আমার যদি 15% লাভ হয়, তাহলে আমার কত, 30% লাভ হয়ে গেল না? এখন যদি আমি $15 খরচ করি, তাও কিন্তু আমার লাভ থাকে। তার মানে কি দেখেন, যে এইখানে বস ধরেন আপনি, ঠিক আছে ভাই আপনার $15, প্রিভিয়াস ডাটাও দেখলেন যে ভাই $15 $14 করে লাগে, প্রিভিয়াস ডাটা দেখে দেখলেন যে টার্গেট সিপিএ $14, তো $100 মাল বেচলে আপনার 15 টাকা লাভ হয়। তো $14 যদি একটা সেল আনতেই খরচ হয়ে যায়, তাহলে ভাই আপনার থাকলো $1 লাভ, তাই $1 লাভ করে আপনি ব্যবসা পোষাবে, বাঁচতে পারবেন জীবনে?
পারবেন না। তাহলে কি করতে হবে? তখন আমাদের স্ট্র্যাটেজি করতে হবে যে ভাই এভারেজ অর্ডার ভ্যালু কিভাবে বাড়ানো যায়। সেই স্ট্র্যাটেজি আলাদা, পরে কথা বলবো। আপাতত এটুকু বুঝলে হবে। ফাইন। এবার আসেন, আমরা সেলস জেনারেট করতে চাই। ফাইন। এইবার আমরা খরচ করব কত? $20। এখানে একটা বিডিং আছে, যে এই বিডিংটা আমরা ব্যবহার যেমন এই বিডিংটা, যে বিডিংটা আমরা বললাম হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, আমরা লিডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর এই বিডিংটা আমরা শুধুমাত্র, এই বিডিংটা আমরা শুধুমাত্র ই কমার্সের ক্ষেত্রেই ব্যবহার করি। এটার নাম হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু জিনিসটা কি সেটা আমি একটু বোঝার চেষ্টা করি। আসেন, দা আর্টিমাস, কি হয়েছে ভাই? ও, এক ঘন্টার জন্য অফ করে দাও। এই সাইটটা আমার বানানো ট্রেনিং এর জন্য, কিন্তু ভাইরাস ঢুকছে আর কি। আচ্ছা, ধরেন আমি একটা অর্ডার করব, এটা প্রোডাক্ট, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, চেক আউট। এবার ধরো আমি এখানে আমার নাম ফোন নাম্বার দিয়ে দিই, দিয়ে আমি এখানে 01719091479, ধরেন আমি এটা অর্ডার করব, প্লেস অর্ডার। কি সমস্যা হয়েছে? বিলিং ডিস্ট্রিক্টে সমস্যা, ডিস্ট্রিক্ট দিয়ে দেবো বর্ধমান। আমি অর্ডার করলাম। কত টাকার মাল অর্ডার করলাম বস? $60, তাই না? $60 প্রোডাক্ট কিনলাম আমি। আচ্ছা, এটা একটা কি হলো? এই ওয়েবসাইটের ক্ষেত্রে এটা একটা কনভার্সন হলো না, যদি ই কমার্স হয়? আচ্ছা, এখন কিছু মানুষের বাইং বিহেভিয়ারে গুগল দেখছে, যারা অনেক বেশি টাকার অর্ডার ভ্যালু, এটা হচ্ছে এদের অর্ডার ভ্যালু $60। কেউ এসে কেনে $200, কেউ $500, কেউ $700, কেউ $1000, কেউ $2000। তো তার মানে গুগলের কাছে এই তথ্য উপাত্ত আছে, বা এই বিডিংটা আমরা আসলে ইউজ করি। তো ধরেন যে ওই যে প্রিভিয়াস ডেটা দিতে হয়, এআই বেস সিস্টেম। তার মানে লাস্ট 30 ডেজে 15 to 50, 15 থেকে 50টা কনভার্সন। আপনি যত বেশি ডাটা দিবেন তত লার্ন করতে সুবিধা হবে। ঠিক আছে স্যার? ও খুঁজে খুঁজে বের করবে যে এই 50 জন যে লাস্ট 30 ডেজে কিনছে, এদের মধ্যে ধরেন 5 জন বা 10 জন আছে যাদের অর্ডার ভ্যালু ছিল $500 উপরে, কারো অর্ডার ভ্যালু ছিল $200 মধ্যে, কারো অর্ডার ভ্যালু ছিল $100 মধ্যে। এইবার যাদের $300 উপরে, ওদের মতো আর কারা কারা আছে অনলাইনে, যারা কেনার জন্য পাগলপাড়া দিশেহারা, এবং যাদের বাইং বিহেভিয়ার, যারা মোটামুটি কোনো একটা ওয়েবসাইট থেকে কিনলে মোটামুটি অনেক বেশি টাকার প্রোডাক্ট কেনে, যাদের বাস্কেট ভ্যালু, কার্ড ভ্যালু, অর্ডার ভ্যালু অনেক বেশি হয়। তো যখন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিই, ম্যাক্সিমাইজ, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন, মানে একটা কনভার্সন মানে আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, যাদের কনভার্সন করার সময়, সেল করার সময় যাদের অর্ডারের ভ্যালু বেশি হয়, সেটার নামই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তো অ্যাডটা ঠিক তাদের কাছে নিয়ে যাবে যারা মোটামুটি বেশি টাকার অর্ডার করে। ঠিক আছে স্যার? তাহলে আমরা প্রথমে ধাক্কা দিচ্ছি, ভাই তোমার সেলস এনে দিবি। তারপরে বললাম ভাই $20 বেশি কিন্তু খরচ করতে পারবি না পার ডে। এইবার তুই আমার ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এনে দিবি। ম্যাক্সিমাইজ কনভার্সন আমি চাইনি যে ভাই কেউ $2 মাল কিনবে সেও অর্ডার করবে, $5 কিনবে সেও কিনবে, $10 কিনবে না। তুই খুঁজে খুঁজে বের করবি যাদের অর্ডার ভ্যালু বেশি। আমার অর্ডার কম হোক, আমার কনভার্সন কম হোক, কিন্তু ধরেন তখন 10 জন, 10 জন প্রোডাক্ট কিনে, 10 জন কিনলে $500 রেভিনিউ জেনারেট করেন। আর এখন হচ্ছে দেখা যাচ্ছে আপনি 7 জন কিনলেই $500, বা 5 জন কিনলেই 1000 ডলার রেভিনিউ জেনারেট করে ফেলতেছেন। তার মানে ও ঠিক তাদের কাছে একটা অপটিমাইজ করবে। এই যে আমরা ধাক্কা দিলাম যে তুই আমার ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এনে দিবি, মানে গুগলকে ধাক্কা দিচ্ছি, তুই আমার অ্যাডটা ঠিক তাদের কাছে নিয়ে যাবি যাদের অর্ডার ভ্যালু বেশি হয়। তার মানে এটা গুগল কিভাবে বুঝবে? ওই যে প্রিভিয়াস ডেটা দিছেন, এবং গুগলের কাছে একটা জেনারিক ডেটা আছে। এইবার ও খুঁজে খুঁজে বের করবে কাদের বাইং বিহেভিয়ারে অর্ডার ভ্যালু বেশি হয়। ঠিক তারা যখন গুগলে সার্চ দিবে কোনো একটা কিওয়ার্ড লিখে, তখন তোমার একটা দেখাবে, এরপরে ওয়েবসাইটে আসবে এবং সে প্রোডাক্টটা কিনবে। ঠিক আছে স্যার?
এইভাবে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু কাজ করে। এটা কখন আমরা ব্যবহার করি? যখন আমরা রেভিনিউ জেনারেট করতে চাই বেশি। অথবা আরেকটাকে যে আমরা ব্যবহার করতে পারি, ওই যে ম্যাক্সিমাইজ কনভার্সন আনতে গেলেন না, তো ম্যাক্সিমাইজ কনভার্সন আমরা এভারেজ অর্ডার ভ্যালু ধরো $50, তো $50 যদি 15% লাভ হয় $60.5। আপনার একটা সেল আনতে খরচ হচ্ছে 60, কাজ হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ব্যবহার করতে পারেন, যাতে আপনার এই অর্ডারের ভ্যালু, বাস্কেট ভ্যালু বেশি হয়। ধরেন এখানে $500 মাল কিনছে, 15% লাভ হলে 5 15 $75 এক সে আপনার এক অর্ডারেই মানে প্রফিট হবে। কিন্তু যদি ওই ম্যাক্সিমাইজ কনভার্সন দেন, যে $60 অর্ডার করতেছে তারও যাচ্ছে, যে $10 অর্ডার করতেছে তার কাছে একটা নিয়ে যাচ্ছে, যে $15 করতেছে তার কাছে, যে $100 করতেছে তার কাছে নিয়ে যাচ্ছে, তখন হচ্ছে আপনার এভারেজ অর্ডার ভ্যালু কমে আসতেছে। তখন এইদিকে আবার অ্যাডের কস্ট, একটা অর্ডার একটা সেল আনতে আপনার খরচ হচ্ছে $10 বা $14, তখন আপনার প্রফিট জেনারেট করতে পারতেছেন না। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ইউজ করেন, তাহলে আপনার হচ্ছে যে ওইটা পোষায় যাবে। ঠিক আছে স্যার, এটা আমরা ই কমার্সের ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে স্যার, এর সাথেও একটা বিডিং আছে আমরা ব্যবহার করতে পারি, আগে আলাদা আলাদা করা যেত, এখন একটু আলাদা করে দিয়েছে। ROS, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা আসি। রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এইটারই বাংলা হলো রোয়াস বা ROS। আমার মতো যারা গ্রামের মানুষ তারা ROS হয় কয়। আর এই যে সামিনা আছে বা আদনান টাদনান ওরা আছে, ওরা খুব স্মার্ট কাজ কাম করে, ওরা বলে রোয়াস আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, এটার মানে কি? রিটার্ন, রিটার্ন চাচ্ছি কিসের উপর? অ্যাড স্পেন্ডের উপরে। তো আমি রিটার্ন চাই ভাই $5000, ভাগ খরচ করব কত? আচ্ছা, এটাকে আমরা বলতে পারি রেভিনিউ বা রিটার্ন, রেভিনিউ অর রিটার্ন, এটা আমরা চাই। ঠিক আছে স্যার, রেভিনিউ অর রিটার্ন ভাগ অ্যাড স্পেন্ড। তো আমি ধরে নিচ্ছি আমি রেভিনিউ জেনারেট করতে চাই $5000, ভাগ খরচ করতে চাই $1000। তাহলে এটা যদি ভাগ দিয়ে দেন, তাহলে শূন্য শূন্য কেটে গেলে কত হয়? 5/1 হয় না ভাই? এটাকে যদি আপনি ইস টু আকারে নেন, তাহলে 5:1 বলতে পারেন না? 5:1, তার মানে $1 খরচ করে আপনি $5 রেভিনিউ জেনারেট করতে চান। আচ্ছা, এটার অনেক কেস আছে ভাই, হ্যাঁ। বা এটার সাথে এটাকে যদি আপনি 5/1, তো আসলে কিছু না, 5 হয়, তাই না? তো এর সাথে যদি আপনি 100% গুণ করেন, তাহলে এটাকে 100% গুণ করেন, তাহলে এটাকে আমরা 500%ও বলতে পারি। ঠিক আছে স্যার, 500%ও বলতে পারি। তার মানে আমরা বলতে পারি 5:1 মানে $1 খরচ করে $5 আনতে চাই। অথবা 5/1 মানে একের তো আর কোনো দাম নাই, ছোটবেলার অঙ্ক, তাহলে 5ই থাকলো, 5-এর সাথে 100% গুণ করলে 500%। তার মানে আমি 500% রেভিনিউ জেনারেট করতে চাই। হাউ? এখন এখানে হোলসেল প্রোডাক্ট হলে ভাই 20%, 25%, 30%ও ROS হয়। ঠিক আছে স্যার, যদি হোলসেল প্রোডাক্ট একবার অনেক মানুষ কিনে। আবার ধরেন ই কমার্সের ক্ষেত্রে ধরেন 300%, 500%, 700% তোলা যায়, বাট একবারে যায় না, তাই না? আচ্ছা, এখন আসলে আপনি এখানে বলে দিতে পারেন 500%। দেখেন ও বলে দিচ্ছে যে এই বিডিং ইউজ করতে হলে লাস্ট 30 ডেজে মিনিমাম লিস্ট 15 কনভার্সন লাগে। তার মানে আপনি পারেন, কারণ ও ডাটা অ্যানালাইসিস করবে। আচ্ছা, এখন দেখেন আমি 500% লিখলে, 500% মানে কি? 500% মানে আপনি $1 এগেনস্টে $5, যে হিসাবটা আমরা শিখলাম আর কি। ঠিক আছে স্যার, 300%, 500% ইজিলি আনা যায়। ইজিলি আনা যায় না আসলে, ডে বাই ডে আনতে হয় আর কি, বা এটা খুব কমন। 700% হোলসেল প্রোডাক্ট 11%, 20-30%, 25%ও আনা যায় আর কি, যদি হোলসেল প্রোডাক্ট। মানে হোলসেল প্রোডাক্ট একবারে অনেক কেনে, তখন আপনার অর্ডার মানে আপনার একটা অর্ডার আনতে ধরেন $5 খরচ হয়, কিন্তু সেখানে $5000 মাল ধরেন, তখন আপনার এই এওভিটা ROS-টা বেড়ে যায়। ঠিক আছে স্যার, তো এই বিডিংটা আমরা কখন বলতেছি? যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিলাম, পাশাপাশি আরো যে ভাই আমি তোর $1 দিমু, তার এগেনস্টে তুই আমার $5 রেভিনিউ জেনারেট করে দিবি। তোরে আমি $1000 দিমু, তুই আমার $5000 রেভিনিউ করে দিবি। তোরে আমি $10,000 দিমু, তুই আমার $50,000 রেভিনিউ জেনারেট করে দিবি। ঠিক আছে স্যার, এইটা আমরা আসলে কখন করি? এইটা শিওর শর্ট খেলার জন্য আমরা করি। স্মল মানে গুগল যখন এটা আনে স্মল মিডিয়াম বিজনেসের জন্য, এখন আসলে সব বিজনেসের জন্যই। ঠিক আছে স্যার, দেখবেন গুগলের প্রথম দিক ওই ডকুমেন্ট আসলে এখন নাই আর,
ডকুমেন্ট চেঞ্জ হয়ে গেছে আর কি, হ্যাঁ, বহু আগের কথা বলতেছি। স্মল মিডিয়াম শিওর শর্ট, লস করার কোনো সিস্টেম, $1 রেভিনিউ করবো, $1, $100 খরচ করবো, $500 রেভিনিউ। ঠিক আছে স্যার, এই যে যদি হয় তাহলে আপনি শিওর শর্ট খেলা, বাট আপনি কখন ব্যবহার করবেন এটা? মিনিমাম 15টা কনভার্সন হতে হবে। যত বেশি কনভার্সন দিতে পারবেন, তত ভালো লার্ন করতে পারবে, তত আপনার এই আরওএস বাড়বে। ঠিক আছে স্যার, এই হলো, এটাও আমরা 100% ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, লিডের ক্ষেত্রে করি। লিডের ক্ষেত্রে তো টাকা পয়সা আনার কোনো ইয়া নেই, তাই না স্যার? এই হলো মোটামুটি বিডিং। আচ্ছা, আরেকটা বিডিং আছে, আরেকটা বিডিং, আচ্ছা আরেকটা, আরো কিছু বিডিং আছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলে ফেলি। যেমন ধরেন, আহ এটা আমরা এখন, আমরা যেমন এই বিডিংটা এখানে আসলে আসছে না, আসবে। এটা আসবে কখন শুনবেন? যখন আমরা যে অ্যাওয়ারনেস সিলেক্ট করব, ক্যাম্পেইন অবজেক্টিভ। ধরো আমরা এখান থেকে একটু অ্যাওয়ারনেস সিলেক্ট করি তো, দেখে আসে নাকি। ওয়েবসাইট ট্রাফিক, নো গোল, আচ্ছা নো গোল মারো। কিরে নো গোল মারো, মারো তো একটা ইয়া দেওয়া উচিত। নো গোল মারার পর একটা ইয়া দেওয়া উচিত না? আচ্ছা দেখি এখানে বিডিং এর ক্ষেত্রে কিছু বলে কিনা। এখানে বিডিং এর ক্ষেত্রে দেখি কিছু বলে কিনা। মানে আসে নাই না? আচ্ছা আমরা ওইটা এমনি পড়াই আর কি, আসবে যখন আমরা ইয়ে করবো তখন। একবার ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গেছে তো। আচ্ছা, আরো দুই তিনটা বিডিং আছে। একটা হচ্ছে, এটা আমরা ডিসপ্লে এর ক্ষেত্রে ব্যবহার করি, ওগুলোও ডিসপ্লে এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সিপিএম, আর একটা হচ্ছে ভিসিপিএম, আর একটা হচ্ছে সিপিভি। কখন আমরা ব্যবহার করি? আসলে আমরা একটু প্রথম আলোতে যাই। ছোট্ট বিডিং, ভেরি ইম্পর্টেন্ট, বাট শিখে রাখা ভালো, এটা আমাদের লাগবে। বাট এই ধরনের ক্যাম্পেইন খুব কম চালাও, যেমন এই অ্যাডটা আমরা দেখতেছি, এই আমরা দেখে ফেললাম না অ্যাড, গুগল দ্বারা বিজ্ঞাপন, গুগল দ্বারা বিজ্ঞাপন দেখে ফেললাম। তার মানে কি? একটা ইমপ্রেশন হলো, তাই না? একটা ইমপ্রেশন হলো। তো এটা আমরা কখন এই ধরনের ক্যাম্পেইন চালাই? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে, তাই না? তার মানে তখন আমরা আসলে অ্যাডটা বারবার মানুষের দেখাতে চাই, যাতে ওর টপ অফ দ্য মাইন্ডে থাকে। ঠিক আছে স্যার? তো সিপিএম বিডিংটা আমরা ব্যবহার করি কস্ট পার, কস্ট পার 1000 ইমপ্রেশন। এখানে আমরা 1000 না লিখে 1000 ইমপ্রেশন, এটা হচ্ছে এটা। আর এটা আমরা কস্ট পার 1000 ইমপ্রেশন, এটার আগে শুধুমাত্র ভিউএবল কস্ট পার 1000 ইমপ্রেশন, বেশ লিখবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে যে কস্ট পার ভিউ, কস্ট পার, ফাইন। এখন দেখেন যে, আচ্ছা এখন একটু দেখেন যে, এই যে আমরা দেখলাম না, তার মানে এইরকম যদি 1000 বার একটা দেখায়, তাহলে সেটা টাকা কেটে দেয়। এটাকে আমরা বলি সিপিএম বিডিং। আর ভিউয়েবল সিপিএম বিডিং মানে হলো, যেমন ধরেন এই অ্যাডটা আমি দেখলাম, হ্যাঁ, কিন্তু নিচের দিকে আসি, কোনো অ্যাড আছে নাকি দেখি। ধরুন নিচের দিকে অ্যাডটা আছে, যদিও অ্যাডটা আমরা এমনিতেই দেখতেছি। আর কোনো অ্যাড আছে কি? হ্যাঁ রে, পুরা কপাল, না এই তারেক জিয়ার কি অবস্থা? তারেক জিয়ার জন্য গাড়ি কিনা আছে, ঠিক আছে। ঠিক আছে, আমাদের তারেক জিয়ার কপালে কোনো অ্যাড নাই, অসুবিধা নাই। আচ্ছা, এখানে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি বস, তাই না? এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন, ধরেন সামন এখানে আসছে, এরপরে এখানে কেটে দিয়ে চলে গেল, নিচে কিন্তু একটা অ্যাড গুগল শো করেছে, কিন্তু আপনি দেখেননি। যদি আপনি সিপিএম বিডিং করেন, তাহলে এইভাবে আপনি দেখেন আর না দেখেন, ও 1000 বার অ্যাড এরকম শো করলেই টাকা কেটে নেবে। আর যদি আমরা ভিউয়েবল সিপিএমটা ব্যবহার করি, তাহলে এই যদি আপনি এখান থেকে চলে যান, তাহলে টাকা কাটবে না। কিন্তু যদি এরকম নিচে, মানে ওই অ্যাডটা ইউজারের দ্বারা 1 সেকেন্ড বা তার থেকে বেশি সময় ধরে দেখতে হবে, তাহলেই এরকম 1000 বার দেখলেই গুগল টাকা টাকা। এই জন্য আমরা ভিউয়েবল সিপিএমটাই ব্যবহার করি, কারণ আমরা তো আসলে অ্যাডটা মানুষকে দেখাতে চাই। এই হলো সিপিএম আর ভিউয়েবল সিপিএম এর মধ্যে পার্থক্য। আর সিপিভি হলো গোপাল ভাঁড় ইউটিউব, দেখি, তার চক্রে ভগবান ভূত। সাবস্ক্রাইব করুন সোনি 8।
ক্লিক করুন বেল আইকন। একটা অ্যাড দেখতে চাইছিলাম, দেখালো না। দেখি চললো না কি অবস্থা। This isn't just ও an নাইস interview, নাইস নাইস, it's a cup chat. ফাইন। আচ্ছা, এই যে ক্লিক আপের একটা অ্যাড দেখাচ্ছে, তাই না? যদি আমরা কখনো এই বিডিংটা আমরা ব্যবহার করি যখন আমরা ইউটিউব অ্যাড দিই, মানে ভিডিও অ্যাড করি, এরকম একটা অ্যাড দিই, ধরো আমরা এই অ্যাডটাই আমাদের ক্লিক আপের অ্যাডটাই আমরা দিয়েছি ধরো। যখন আমরা সিপিভি ব্যবহার করি তখন গুগল তখনই টাকা কাটবে কস্ট পার ভিউ, যখন এই অ্যাডটা 30 সেকেন্ড দেখা হবে, অথবা এখানে কোনো একটা এঙ্গেজমেন্ট হবে। মানে ধরো তুমি ভিজিট নাওতে ক্লিক করলা, বা এখানে একটা ক্লিক করলা, বা এই অ্যাডের উপর একটা ক্লিক করে গেলে। তারপরে টাকা সিপিভি বিডিং এর ক্ষেত্রে যে অ্যাডটা তুমি দেখাচ্ছ ওই অ্যাডটা 30 সেকেন্ড ধরে দেখতে হবে, অথবা তুমি এখানে এঙ্গেজমেন্ট হচ্ছে মানে ক্লিক করতেছো এই অ্যাডের উপর। এখন এখানে প্রশ্ন আছে, বস 6 সেকেন্ডের আগে তো আর 30 সেকেন্ড নেই, 15 সেকেন্ডের আগে তো আর 30 সেকেন্ড নেই, তার মানে ওই অ্যাডটা পুরাটা দেখতে হবে অথবা ওইটা ক্লিক আসতে হবে, তাহলে টাকাটা কাটবে। এটার নাম আছে সিপিভি বিডিং। ঠিক আছে স্যার? এই বিডিং গুলো আমরা ব্যবহার করি সব সময় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। আমি মানুষকে বারবার অ্যাড দেখাতে চাই, বারবার অ্যাড দেখাতে চাই, যাতে ও টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস। ওই যে ওই মেয়েটার সাথে ইন্ট্রোডিউস হইলেন, হাত ধরা বহু পরে, এই স্টেজে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। এখানে কন্টেন্ট মন্টেন্ট ডিফারেন্ট থাকে, আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে স্যার? এই ক্ষেত্রে আমরা সিপিভি বিডিং ব্যবহার করি। আর এই দুইটা আমরা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, ব্যানার অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করি এরকম। ঠিক আছে স্যার? সাধারণত ভিউবল সিপিএমটা ব্যবহার করি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, আর কোনো বিডিং আছে? আরেকটা বিডিং আছে। আচ্ছা, এই বিডিংটা আমি পরে পড়াবো, তার আগে এখান থেকে একটু প্রশ্ন নিয়ে নিই। খুবই বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ স্যাররা? না ভাই, না ভাই, ঠিক আছে। এনজয় করতেছি ভাই। এটা আরো ক্লিয়ার হবে, যেমন আমরা এক একটা টপিক পড়তেছি না, এরপর যখন আমরা কিওয়ার্ডটা পড়তে যাবো তখন দেখেন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আর যেদিন আমরা পূর্ণাঙ্গ একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো সেখানে দেখবেন আরো ক্লিয়ার হবে, আরে এইগুলো তো এরকম। আর জি স্যার, কার কোনো প্রশ্ন আছে? সালাম আলাইকুম স্যার। হুম। স্যার ওই যেটা বললেন না, সিবিপি, এটা কি মেটার ক্ষেত্রে কি এরকম আছে নাকি সিবিপি? এই প্রশ্নটা করা কি আপনার ঠিক হয়েছে ভাই? বলেন তো, এই প্রশ্নটা আদৌ কি করা আপনার ঠিক হয়েছে? আমরা তো এখন মেটা অ্যাড নিয়ে পড়াচ্ছি না। তাহলে কেন আপনি আননেসেসারি একটা জিনিস এখানে ঢোকাই দিয়ে আর মাসটা মানুষের মগজ নষ্ট করতেছেন? যদি মেটা অ্যাড করার সাথে এটা নিয়ে কথা বলো। এর মধ্যে আর কারো কোনো কথা আছে আপনার প্রশ্ন করবেন না? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার। স্যার এই যে আমরা বললাম আছে বিডিং স্ট্র্যাটেজি, পাশে দেখলাম যে আছে বিড স্ট্র্যাটেজি, এই দুইটার মধ্যে আসলে সম্পর্ক বা পার্থক্য? বিডিং স্ট্র্যাটেজি আর বিড স্ট্র্যাটেজি একই। ও আচ্ছা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি। আচ্ছা, এখানে তো অনেকগুলো বিডিং স্ট্র্যাটেজি আমরা দেখলাম, তো আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী মানে কোন স্টেজে কোনটা থেকে শুরু করব এইগুলা যদি একটু বলতেন। প্রত্যেকটাই তো বললাম ভাই, ওই যে বললাম কখন ম্যানুয়াল করবেন কখন ইয়ে করবেন বলিনি? কারণ ভাই একটা জিনিস হয়েছিল, আমি একবার ওই যে গুগলের টিমের ওদের সাথে বসছিলাম, তো ওরা আমাকে বলে যে প্রথমে যে ওই যে ভ্যালু যেটা ওইটা প্রথম দিকে নাকি দেওয়া যায় না, এরকম একটা কথা বলছিল এই জন্য। আমরা তো এই কথাই এতক্ষণ ধরে বললাম ভাই, আপনি কোথায় ছিলেন? আমার কারেন্ট আসছিল না ভাই, এই জন্য মানে সরি। এই যে প্রশ্ন, মানে এটাও কি একটা ইয়া হয়ে গেল না ভাই? আচ্ছা, ওইটা এই মিস আমরা কি করছি। এই কথাগুলো বলছি না ভাই? জি বস, জি বস, বলেছেন। বহুবার বলা হয়েছে। এখানে সুন্দর করে বলা আছে ডকুমেন্টে। এই দেখেন কোন ক্যাম্পে মানে অবজেক্টিভ কি, কোন ধরনের ক্যাম্পেইনের ক্ষেত্রে কোন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করবেন, সুন্দর করে বলা আছে। এনহান্সি বেশি দুনিয়ার নেই, কাইটা দেন। মানে এই কথাগুলো তো আমরা বলেছি। এই প্রশ্নগুলো করবেন কেন? আপনি পরে ভিডিও দেখে নেবেন, মানে হুদাই এই প্রশ্ন না। মানে মানে মানুষের কি কমন সেন্সও কি থাকে না? আমরা কি আশা করি না আপনাদের কাছ থেকে একটা কমন সেন্স থাকা দরকার? বস, আমার সুন্দর একটা করে। আরএস বিডিং এর একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। বস, আরএস বিডিং যখন আমরা ইউজ করি তখন হচ্ছে দেখা যায় 300 থেকে 500% আমরা অ্যাচিভ করতে পারি। তো যদি আমরা 300% অ্যাচিভ করি, একটা প্রোডাক্টের অর্ডার ভ্যালু যদি হয় $100, সেখানে আমার কস্ট চলে যাবে $33। তো আমার ম্যানুফ্যাকচারিং কস্ট যদি $60 হয়, সেখান থেকে তো আমার মানে প্রফিট টিকানো অনেক কঠিন হয়ে যাচ্ছে।
ওই তখন এই হচ্ছে আর সেই সেই কথাটাও তো বলে দিলাম, তখন আমাদের স্ট্র্যাটেজি করতে হবে, যেহেতু কোনোভাবে হচ্ছে না তখন আমাদের এভারেজ অর্ডার ভ্যালু যে স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো করতে হবে। ক্রস সেলিং করবেন, আপ সেলিং করবেন। এভারেজ সিঙ্গেল অর্ডার ভ্যালু যদি প্রোডাক্টের আমরা ক্ষেত্রে বাড়াইতে তখন আমি পারি কি তাহলে, করবো? এভারেজ অর্ডার ভ্যালু যদি বাড়াই তাহলে কি আরওএস বাড়বে না? হ্যাঁ, আরওএস বাড়বে, কিন্তু যদি আমি 500%ও যাই, সেই ক্ষেত্রে তো আমার $20 মতো কস্ট চলে যাচ্ছে একটা প্রোডাক্টে। তা আমার ম্যানুফ্যাকচারিং কস্ট চলে যাচ্ছে $60। আমার আদার কস্ট বা লেবার কস্ট, প্যাকেজিং কস্ট, তারপরে হচ্ছে আপনার সব মিলে, তারপর আমার 500 মানে 500%ও প্রফিট ঠিকানো কঠিন হয়ে যায়। হয়েছে আপনার এরকম কোনো ঘটনা পাইছেন নাকি? জি বস, আমার একটা প্রোডাক্টের অ্যাড চালাইতেছি আমি, কিন্তু আচ্ছা, তাহলে পাঁচশো হচ্ছে যে আপনার এভারেজ অর্ডার ভ্যালু কত এখন আছে? এভারেজ অর্ডার ভ্যালু বস আমার 53 পাউন্ডের মতো আছে। এভারেজ অর্ডার ভ্যালুটা 100 করতে পারবেন না? মানে এই, আমি জানি না কিন্তু প্রোডাক্ট, কারণ প্রোডাক্ট না হলে তো আপনার আমার ধরেন sell প্রোডাক্টের করতে প্রাইস হচ্ছে পারবেন। বস 23 পাউন্ড। তো দেখা যাচ্ছে 20 যে পাউন্ড মানে আমি, কি? মানে পাউন্ড হচ্ছে, মানে আমার হচ্ছে ইউকে তে অ্যাড চলে তো। না না না, আমি ওটা বলতেছি না, মানে ইয়া কি, প্রোডাক্টটা কি? প্রোডাক্ট হচ্ছে সাপ্লিমেন্ট প্রোডাক্ট। সাপ্লিমেন্ট প্রোডাক্টের সাথে কি ধরেন ইয়া করা যায় না, ওই বান্ডেল করা যায় না? মানে আমার হচ্ছে একটা প্রোডাক্ট একটাই, মানে আর কোন প্রোডাক্ট নাই তার ওয়েবসাইটে, ভাই সিঙ্গেল তাহলে তো আর প্রোডাক্ট। কিছু করার নাই। তাহলে তো আর আপনি ক্রস সেল আপ সেলও করতে পারবেন না, তাহলে এভারেজ অর্ডার ভ্যালু তো বাড়াতে পারতেছেন? এই জায়গায় বস কি করতে পারি? কিছুই করতে পারেন না। অন্য প্রোডাক্ট অ্যাড করতে হবে। শুধু একটা প্রোডাক্ট না, আরো কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে যাতে এই প্রোডাক্টগুলো বান্ডেল করে সেল করতে পারে, যাতে এভারেজ অর্ডার ভ্যালুটা বাড়ে। কারণ এভারেজ অর্ডার ভ্যালু বাড়ানো ছাড়া কখনো আরওএস বাড়ানো যায় না। অথবা এই প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েশন থাকতে হবে, সে কিনতে আসছে $20-টা, ওরা $40 $50 ঢোকাই দিতে হবে আপসেলিং দিয়ে। আমি তারে দুইটা পর্যন্ত প্রোডাক্ট কিনাইতে পারি, কিন্তু দুইটা কিনানোর পরেও দেখা যাচ্ছে যে আমার মানে প্রফিটটা কিছু কেমন করার বেশি নাই তো, হচ্ছে। কিছু করার নেই। আপনি ওই যে ডেড লকে পড়ছেন, কিছু করার নেই। অনেক প্রোডাক্ট থাকলে তখন দেখা যাচ্ছে এই স্ট্র্যাটেজি গুলো করা যায়, না হলে কিছু করার নেই। পৃথিবীর বস কোনো মার্কেটার এটা করতে পারবে না, গ্যারান্টেড। জি জি, বস, আমি পেপারে নাই। জি স্যার, টার্গেট আপনার কোনো সিপিইউ প্রশ্ন নিয়ে আছে? আরেকটা প্রশ্ন। বস, হুম টার্গেট সিপিইউ নিয়ে একটা প্রশ্ন। হুম। এটা হচ্ছে, আমি যখন টার্গেট সিপিইউ ইউজ করতেছি, ধরে নিলাম আমি টার্গেট সিপিইউ ইউজ করলাম $20, কিন্তু কোনো কোনো সময় ধরেন আমার এই মাসে $20 আমার কনভার্সন এনে দিল, হঠাৎ করে নেক্সট মান্থ থেকে সেটা এটা $20 আর অর্ডার আসতেছে না, এটা $30 তখন চলে তো যাচ্ছে, অপটিমাইজ বাইশ করতে ডলার হবে চলে স্যার, যাচ্ছে। তখন তো অপটিমাইজ করতে হবে। মানে হঠাৎ গুগল করে অ্যাডস এমনি কিছুদিন চালাই থাকলে, কনভার্সন গুগল অ্যাডস পরে ফেসবুক, যাচ্ছে। গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস কিছুদিন ধরে চালায় রাখলে অটোমেটিক্যালি ও বেড পারফরমেন্স করতে থাকে, তখন একটু অপটিমাইজ করতে, একটু হেডলাইন চেঞ্জ করলে, এই একটু কিওয়ার্ড অ্যাড করলে, এই দুটো নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করলেন, তারপরে গেছে। এটাই নিয়ে সায়েন্স। বস, যেটাতে আপনার ড্রপ শিপিং আর কি, যেটাতে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নাই বা নির্দিষ্ট কোনো দাম নাই, একটার দাম $40, একটার দাম $150, একটার দাম $250, এবং আনলিমিটেড প্রোডাক্ট ঢুকতেছে বেরোতেছে, তখন কি নির্দিষ্ট কোনো ROS দিয়ে দেওয়া যায়? ই কমার্স। কেন আরওএস দিয়ে দেওয়া যাবে না? আরওএসটা কিসের উপর হচ্ছে বলেন তো? ROS টা হচ্ছিল সর্বোচ্চ ভ্যালু, সর্বোচ্চ কিসের ভ্যালু, প্রোডাক্টের ভ্যালু? রিটার্ন, ROS এর, এইটা কিসের উপরে, প্রোডাক্টের উপরে? প্রোডাক্টের প্রাইসের। কেন প্রোডাক্টের প্রাইসের উপর হবে? অর্ডার ভ্যালুর উপরে। অর্ডার ভ্যালুর উপরে বস। তাহলে আপনি অর্ডার ভ্যালু বাড়ানোর চিন্তা করতে হবে। এই জিনিসগুলোই আমরা বুঝি না আর কি। এটা হলো সমস্যা, যে কারণে আমরা স্ট্র্যাটেজিও ডেভেলপ করতে পারি না। ঠিক মানে না আপনি ব্যাপারটা? বান্ডেল অর্ডার ইয়া করা বা এটা বান্ডেল ম্যানুফ্যাকচার। করেন, আপসেল করেন, ক্রস সেল করেন, একটার ভিতরে একটা সেটা আপনার ব্যাপার। বা যে স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো এখন। টার্গেট বস, সিপিএ নিয়ে পিছনের ক্লাস একটা থেকে একটা প্রশ্ন ছিল। কোশ্চেন করি। হুম। না, প্রিভিয়াস ক্লাস এখন কোনো কথা বলি না, লাস্টে, আগে আমরা এটা শেষ ঠিক করি। আছে বস। এই যে টার্গেট সিপিএ যে বললেন যে আমরা লিড এড এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তো যেই বিজনেসে দেখা যাচ্ছে যে উম, একটা লিড আসতেছে, সেই লিডের ডিল এক এক সময় এক এক অ্যামাউন্টে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে টার্গেট সিপিএটা মেজারমেন্ট করব? এই টার্গেট, এটা তো ভাই আপনার প্রিভিয়াস ডেটাতেই বলে দেয়। তখন প্রোডাক্টের মতো আর কি ইয়া করতে হবে না? কেন প্রোডাক্টের মতো করতে হবে? আপনার কস্ট পার কনভার্সন হয় কত, এই কলামটা আপনি দেখেন না?
জি জি এখানে একটা কলাম আসে না, কস্ট পার কনভার্সন জি জি বা বস। যে এভারেজ কস্ট ধরেন, জি স্যার আসে। কস্ট পার কনভার্সন একটা কলাম আছে না, কস্ট পার কনভার্সন আপনার কত আসে আপনি দেখবেন। যদি খুব বেশি যান 25 to 20 to 25% কমাতে পারবেন। এর বেশি কমাইলে আবার একটা ব্রডকাস্টই হবে না, এটা আবার আরেক ঝামেলা হবে। বুঝতে পারছেন স্যার? জি সেটার বুঝলাম। উপর ভিত্তি করে করবেন কোনোটা। মানে এই কথাগুলোই বললাম আর কি, আপনারা মাথা খাটান না কেন ভাই? মাথা খাটান না কেন? আমি কিন্তু এই কথাগুলোই বলেছি। মাথা আপনার, ঠান্ডা রাখতে চাই স্যার, আমরা খাটালে যে তো ব্যথা প্রশ্নগুলো লাগে। আপনারা যে প্রশ্নগুলো করতেছেন এই কথাগুলো আমি বলছি কিন্তু। আমাকে কথা বলা হয় না নাকি? বুঝলাম না। কথাগুলো শুনতে হবে, রিয়েলাইজ করে বুঝতে দরকার আছে। স্যার হয় কথাগুলো, কিন্তু সবাই ওভাবে ফিল করে না এবং রিয়েলাইজ করে না, এই জন্য উল্টাপাল্টা কোশ্চেন আবার শুনে শুনে না, করে। ওই যে এইটা কেন হয় না জানেন? কারণ ওরা হচ্ছে কোর বিজনেস সম্পর্কে জানে না, একটা বিজনেস কিভাবে চলে। এই জন্য এই যে বইটা পড়ে আসতে বলছিলাম, বলছিলাম না সবাই এই বইটা পড়ে ফেলবেন, তাহলে ফুল মানে বিজনেসটাও বুঝবেন, মার্কেটিংটা বুঝবেন, তখন এই কথাগুলো বুঝতে সুবিধা হয়। বস আরেকটা জিনিসের প্রবলেম হয়ে যায়, এটা হচ্ছে মানে আমরা যখন অ্যাড চালাই, পুর পুর বিজনেস নিয়ে তো আর আমরা অ্যাড চালাতে পারি না। কারণ ওই ক্লায়েন্টটা আমাদেরকে শুধুমাত্র হায়ার করেছে, ঠিক আছে তুমি আমার শুধুমাত্র গুগল অ্যাডটাই রান করে দাও, আমার একটা সেলস ক্যাম্পেইন রান করে দাও, বা আপনি আমার একটা গুগলে মার্কেটিং অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? তখন তখন সে শুধু আমাকে যদি সেলস ক্যাম্পেইনের জন্য শুধু বলে, তখন তো আমি ফুল বিজনেস নিয়ে আইডিয়া করতে পারি না বস সেই জায়গায়। কেন আইডিয়া, ফুল বিজনেস আইডিয়া করতে পারেন না? কেন পারেন না বলেন তো, কেন পারেন না? বস আমাকে সে বাজেট ধরায় দিল, মনে করেন যে $3000, যা এই ভাই মাসে তুমি বাজেট আমাকে আপনার যাই $3000 ধরা দাও, খরচ কিন্তু করতে হবে না। বাজেট যাই ধরাই দিই, গুগল অ্যাড চালাতে দিক, এতে আপনি ফুল বিজনেস বুঝতে পারবেন না কেন? আমার ল্যান্ডিং পেজ আছে আপনি পুরা, গুগল অ্যাড পয়েন্ট সারাক্ষণ অফ করে ভিউ ফেলতে থেকে হবে। নিয়েই চিন্তা করবেন। আপনি ধরে নেবেন যে অন্যান্য কোনো কিছুতে অ্যাড সে চালায় না, এইটা দ্বারাই তো আপনি কিভাবে তাকে প্রফিটেবল করবেন সেটা আপনার চিন্তা করতে হবে। সে তো আমাকে বাইন্ডিং করে দিচ্ছে, সে আমাকে শুধুমাত্র একটা সেলস ক্যাম্পেইন রান করে দাও, তখন তো আমি ফুল জিনিস নিয়ে করতে পারি না বস। কি পারেন না? ফুল কি পারেন আমি না? মনে করেন তার ওয়েবসাইটে 1000 প্রোডাক্ট আছে, এখন আমি 1000 প্রোডাক্টে মানে $3000 দিয়ে সেটা তো সবগুলো প্রোডাক্টের জন্য যদি আমি একটা ক্যাম্পেইন রান করে দিই, তখন দেখা যাচ্ছে যে ভালো পারফর্ম করতেছে না। আবার যদি আমি একটা গ্রুপ ধরে করি, তখন আমার একটা প্রোডাক্টের গ্রুপে পারফর্ম করতেছে, বাকিগুলো সেল আসতেছে না, তখন সে বলতেছে যে আমার সেল আসতেছে না, বাকিগুলোতে কেন আসে না? কেন তখন তো আমি বাকিগুলো কি আপনি বুঝতে পারি না। বাকিগুলো সেট করে করে অ্যাড গ্রুপ বানাইতে পারেন না একটা ক্যাম্পেইনের মধ্যে? একটা ক্যাম্পেইনে বস আবার একটা জিনিস কি, আমি মানে প্র্যাকটিক্যালি যেটা দেখলাম, একটা অ্যাড গ্রুপে মানে একটা ক্যাম্পেইন আমি তিনটার বেশি অ্যাড গ্রুপ ইউজ করলে, মানে এটা দুইটা ট্রু, পারফর্ম এটা ট্রু, করে, হ্যাঁ হ্যাঁ, এটা তিন ট্রু, নাম্বারটা পারফর্ম করে না, এটা এবং ট্রু, চারটা পাঁচটা করলে দুইটা পারফর্ম করে আর বাকিগুলো করেই না। এটা ট্রু। তখন ক্যাম্পেইন আলাদা ক্রিয়েট করবেন, অসুবিধা কি আছে? ভাই যার যদি $1000 availability বাজেট, দিকে সে দেখি। কেন আপনাকে বলবে যে একটা ক্যাম্পেইন চালান? এরকম তো ক্লায়েন্ট আমরা কোনোদিন পাইনি। আচ্ছা বাদ দাও, এ ভাই ভাই বাদ আমি দাও। পাইছি, মানে প্র্যাকটিক্যালি পাইছি, এই জন্য আমি এটা ক্লায়েন্টকে শেয়ার। বুঝাবেন, অসুবিধা কি আছে? যেটা নিয়ম তার বাইরে তো আর আপনি যেতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিডিং স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, এটা সাধারণত ছোট কোম্পানি ব্যবহার করে না। এটা হচ্ছে যে আহ সাধারণত আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ আমি ওয়েবসাইট ট্রাফিকে দিই, দিতে পারলাম না। সেটা হলো যে আহ, এই টার্গেট ইমপ্রেশন শেয়ার, হ্যাঁ। তো এই বিডিংটা আসলে ব্যবহার করে যারা বড় কোম্পানি, যারা ধরেন যে ফুল ফেজ ফানেল করতে চায়, এবং যারা ধরো তোমার ইসেও কি বলে, সার্চ ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাওয়ারনেস করতে চায়, তারা এই ধরনের বিডিং ব্যবহার করে। তবে এই ক্ষেত্রে কিওয়ার্ডটা তো আমরা এখনো পড়িনি, কিওয়ার্ডটা পড়লে বুঝতে পারবো যে কিওয়ার্ডটা পড়লে আসলে আমরা বুঝতে পারবো। এই ক্ষেত্রে ধরেন ওদের কন্টেন্ট ধরেন এরকম হয় যে ইনফরমেশনাল কন্টেন্ট, হ্যাঁ, ইনফরমেশনাল বা এডুকেশনাল কন্টেন্ট, হ্যাঁ। বা কিওয়ার্ড গুলো হচ্ছে যে ধরেন ও
কিওয়ার্ড গুলো ধরেন, এই যে ইনফরমেশনাল কিওয়ার্ড, এই যে হাউ টু কিওয়ার্ড, কোশ্চেন ওরিয়েন্টেড কিওয়ার্ড, কিওয়ার্ড, হ্যাঁ, প্রোডাক্ট বা সার্ভিস ওরিয়েন্টেড কিওয়ার্ড। ধরেন প্রোডাক্টের নাম না দিয়ে, ধরেন যে ও সরাসরি বললো না যে সিরাভি ক্লিনজার না লিখে ও বললো যে ক্লিনজার ফর অয়েলি স্কিন, এটাকে আমরা বলছি ধরো যে জেনেরিক কিওয়ার্ড। হুম। তো এই ধরনের যারা ধরো যে সার্চ ক্যাম্পেইনের মাধ্যমেও অ্যাওয়ারনেস বা টপ অফ দ্য ফানেলে করতে চায়, তারা এই বিডিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করে। আপনারা 1,000 ক্লায়েন্টের সাথে কাজ করলেও এই বিডিং স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করবেন না, কারণ ক্লায়েন্টের অত বাজেট থাকে না। এটা হচ্ছে খুব বড় 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 কোম্পানি, ওরা করতে পারে। কি করে টার্গেট ইমপ্রেশন শেয়ারে আমরা কি করি, এনি হায়ার অন দ্য রেজাল্ট পেজ, টপ অফ রেজাল্ট পেজ, অ্যাবসুলেট টপ পেজ, তিনটা আছে। কি এটা? এনিহোয়ার অফ দ্য রেজাল্ট পেজ, তার মানে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিল, এই রেজাল্ট পেজের যে কোনো জায়গা তার একটা দেখাবে, নিচে উপরে, অথবা অ্যাবসোলিউট টপ পেজে, অথবা টপ পেজে অ্যাড দেখাবে। সাধারণত আমরা অ্যাবসোলিউট টপ পেজে অ্যাডটা দেখাতে চাই, কারণ অ্যাওয়ারনেস করব, প্রথমটা তো আসলে সবার আগে দেখে মানুষ, তাই না? আমরা হোস্টিঙ্গারের অ্যাওয়ারনেস করতে চাই, তাহলে প্রথমে আমরা চাইবো। তো প্রথমে আমরা কিরকম চাইবো? আমি চাই যে ভাই, যদি 100 বার বিডিং হয়, 70 বার, 70% বার, মানে 100 বার যদি বিডিং হয়, 70 বার একটা তুই আমার অ্যাবসোলিউট টপ পেজে দেখাবি। 70 বার দিলেই যে আপনি 70 পাবেন তা না, এই জন্য আপনি 100 বা 95% বা 90% দিয়ে রাখবেন, হয়তো 60-70 পাবেন আর কি। যদি কোয়ালিটি স্কোর টিস্কোর ভালো হয় আর কি। 90% চাইলেই যে আপনার, মানে 100 বার যদি বিডিং করে, মানে এই কিওয়ার্ডটা লিখে শুধু একটা কোম্পানি তো অ্যাড চালাচ্ছে না, এই কিওয়ার্ডটা লিখে ধরেন 100টা কোম্পানি অ্যাড চালাচ্ছে, তো সবার তো আর দেখাবো, তাই না? বা যারা এখানে থাকবে, ধরেন 100 বার যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ হয়, তার 70 বার আপনারটা অ্যাবসোলিউট টপ পেজে দেখানোর চেষ্টা করবে, যদি এই বিডিংটা আমরা ব্যবহার করি। এইটাকে কিন্তু আমরা বলি, যে আমরা বলছি না বারবার যে 100 বারে 70 বার, এটাকে আমরা আসলে বলি অকশন প্রসেস। ওই যে কোনো একটা ক্লাসে আমরা শিখলাম না, অকশন প্রসেস শিখলাম না, যে কিভাবে যে কি যেন আমাদের লারিং টারিং অমক টমক দিয়ে কার কত টাকা কাটবে, কে কত দূর যাবে আর কি, হ্যাঁ? ওই টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলি অকশন প্রসেস। তো এইটা আমরা একটা গল্প দিয়ে বলতাম, কতদিন গল্পটা বলিনি আর কি। গল্পটা হলো এরকম যে ওই বাংলা সিনেমার মতো আর কি। মানে অকশন প্রসেসটা আসলে কি, ফুল বাংলা সিনেমা। এই আনোয়ার হোসেনের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ কি? কারণ তার কারখানায় আগুন ধরেছে। এইবার আগুন ধরে পুড়ে গেছে, ওর মাথায় হাত, আনোয়ার হোসেন মাথায় হাত দিয়ে বসে আছে। ওর বাড়িটা, বাড়িটা দিয়ে মর্টগেজ দিয়ে ব্যাংকের কাছে লোন নেওয়া ছিল, এবার নিলামে উঠেছে। ভাই এই বাড়িটার দাম 70 লাখ টাকা। 70 লাখ 1, 70 লাখ 2, 70 লাখ 3। একজন বললো ভাই আমি 1 কোটি টাকা দিব। আবার 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3। একজন এসে বলবো ভাই আমি 1.5 কোটি টাকা দিব। 1.5 কোটি 1, 1.5 কোটি 2, 1.5 কোটি 3, এর মধ্যে জসিম ভাইয়ের প্রবেশ। জসিম ভাই এসে বললো ভাই আমি 5 কোটি টাকা দিব। এইটাকে আমরা কি, অকশন প্রসেস। যে সব থেকে বেশি দেয় সে জিতে ফেলে। ওই অকশন প্রসেসের ক্ষেত্রেও তাই, যখন একটা কিওয়ার্ড লিখে সামওয়ান সার্চ দেয়, কতগুলো কোম্পানি এই কিওয়ার্ডটা এই ইয়া করতেছে, এই কিওয়ার্ডের এগেনস্টে অ্যাড দিছে, তাদের ইসে আছে কিনা, কি হেডলাইনে, ডেসক্রিপশনে, হ্যাঁ, এবং কত টাকা বিড অ্যামাউন্ট, কত টাকা সে উইলিংলি আমাকে দিতে চেয়েছে। ওই যে আমরা শিখলাম অকশনে, তো ওখানে তো শুধু যে যত টাকা দেয় তার উপর ডিপেন্ড করে, আর এখানে ডিপেন্ড করে যে যত টাকা দিতে চাই প্লাস তার কোয়ালিটি স্কোর, এটার ভেতর অ্যাড র্যাঙ্কের ভ্যালু হয় আর কি। তো এরকম প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে এরকম অকশন প্রসেস হয়। সেম কাহিনী এখানে হয়, যে ওই কিওয়ার্ডটা লিখে যদি 100 বার কেউ সার্চ দেয়, অ্যাবসলিউট টপ পেজে রাখার চেষ্টা করবে, 100 বারে 90 বার। এই এই বিডিংটা সাধারণত কেউ ব্যবহার করে না, ঠিক আছে স্যার? আর বড় কোম্পানি ছাড়া এই ফাও টাকা কেউ খরচ করে না। যারা শুধু নামটা জানাতে চায়, যেমন লাক্স, আরো বড় বড় যেমন ফুড পান্ডা, ওরা তো ধরো যে যা ইচ্ছা তাই করতে পারে। এই সমস্ত কোম্পানি ছাড়া এগুলো হয় না। তারপরেও বিডিংটা জেনে রাখলেন, এই আর কি। ঠিক আছে স্যার, এই মোটামুটি আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় বিডিং। আমরা যদি হোমওয়ার্কটা দিতে চাই, তাহলে কিরে ভাই এটা হয়ে গেল কেন?
যদি হোমওয়ার্কটা দিতে চাই তাহলে হচ্ছে 6 6। হোমওয়ার্কটা দিনে তারপর প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন হলো সেম থিং ওয়াজ দিস। আপনি ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, আপনার যত প্রশ্ন করছেন সবগুলো প্রশ্নের আনসার এই কথার মধ্যে আছে। শুধু একটু বোঝার চেষ্টা করেন, মুখস্থ না। ওয়াজ ভিডিও মিনিমাম 2 times। আরেকবার একটু প্র্যাকটিস করবেন, এন্ড প্র্যাকটিস ইট। প্র্যাকটিস করবেন মানে ওই যে আমি বিডিং টিডিং গুলো চেঞ্জ করলাম, বাজেট দিলাম, আপনি এরকম চেঞ্জ করে করে ইয়ে করবেন। ঠিক আছে, একটা কোম্পানি ইয়ে করেন। ওকে স্যার, এই হলো মোটামুটি হোমওয়ার্ক। এখন বলে গত ইসের ক্লাসে দেখ লোক সংখ্যা কমে গেছে। কার কি প্রশ্ন ছিল করতে থাকে? আমার প্রশ্ন ছিল ভাইয়া, ভাইয়া হ্যাঁ, ফর এক্সাম্পল সামনে নভেম্বরে ব্ল্যাক ফ্রাইডে আছে, আর আমার একটা ল্যাপটপের ই কমার্স বিজনেস আছে, যেখানে আমি গেমিং ল্যাপটপ এবং বিজনেস ল্যাপটপ সেল করি। সো আমার ক্যাম্পেইনে ধরলাম যে আমার $1000 ক্যাম্পেইনে বাজেট। তো আমি একটা ক্যাম্পেইনে আমি দুইটা অ্যাড গ্রুপ রান করলাম। একটা প্রথম অ্যাড গ্রুপ এক হচ্ছে গেমিং ল্যাপটপের, দ্বিতীয় অ্যাড গ্রুপ হচ্ছে বিজনেস ল্যাপটপের। তো আমার ওই $1000 যে ক্যাম্পেইন, সেটা কি ভাই দুইটা অ্যাড গ্রুপে কি ভাই মানে সমানভাবে স্প্লিট হয়ে যাবে, নাকি গুগল ওর মতো করে স্প্লিট করবে? গুগল ওর মতো করে করবে। আচ্ছা, আপনি কি তারপর বাজেট দেন? আচ্ছা, অ্যাড গ্রুপের ভিতরে ভাই আমরা অনেকগুলো আমরা অ্যাডস দেই। তো আপনি বলেছিলেন যে অ্যাড রোটেশনে যে না, ফার্স্ট গুগলের না না না, আমরা অনেকগুলো অ্যাড দিই না। আমরা একটা অ্যাড ক্রিয়েট করি, অটোমেটিক্যালি অনেকগুলো অ্যাড হয়ে যায়। সেটা আচ্ছা আমরা আচ্ছা কথা বলবো পরে আর কি। আচ্ছা ভাইয়া, এখানে আরেকটা কোশ্চেন ছিল যে ভাইয়া ওই যে একজন বলতেছিল যে একটা ক্যাম্পেইন একাধিক অ্যাড গ্রুপ করলে দেখা যায় রেজাল্ট ভালো আসে না। সেক্ষেত্রে আমি কি ভাইয়া মানে বেটার কি একটা ক্যাম্পেইনে একটা অ্যাড গ্রুপ রাখা, নাকি অ্যাড গ্রুপের জন্য আপনি ইন্ডিভিজুয়ালি দুইটাও রাখতে করা পারেন, বাট এই ক্ষেত্রে আপনি দুইটা ক্যাম্পেইন করাই বেস্ট হবে। বেস্ট হবে? একটা গেমিং করবেন এর কিওয়ার্ড গুলো, আর একটা করবেন হচ্ছে বিজনেস। ও আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আরেকটা এই ক্লাসের প্রশ্ন ছিল। আপনি বলছেন যে বিডিং অনেক সময় রিকোয়ারমেন্টে থাকে যে মিনিমাম 15টা কনভার্সন লাগবে। এটা কি ভাইয়া পূর্বের অর্গানিক সেল থেকে বা পূর্বের অ্যাড যে কোনো একটা থাকলেই হবে, নাকি? গুগল অ্যাডস থেকে আসতে হবে, কারণ গুগল অ্যাডস এর কনভার্সন ডাটা তোফাইল স্যার। গুগল অ্যাডস এ আমরা যে কনভার্সন জি ট্র্যাকিং স্যার, করি এইটা ও মাস্ট আপনার কনভার্সন ট্র্যাকিং করতে হবে সবার আগে, কনভার্সন এটাও স্যার ট্র্যাকিং করতে দেখাবে। হবে এবং গুগল অ্যাডস এর কনভার্সন থেকে আসতে হবে। ও বুঝতে পারছি ওই ভাইয়া, ওকে ওকে। কনভার্সন ট্র্যাকিং এ ইউজার ইনফরমেশন গুলো দিবেন, কয়টা সেল হয়েছে, এগুলো নেক্সট ক্লাসে আপনারা পাবেন, সমস্যা নাই। ও নেক্সট বুঝতে ক্লাস পারছি না, ভাইয়া। আরো পরের ক্লাসে, আরো আরো অনেক জি পরে। জি। ওকে ভাই, আলহামদুলিল্লাহ আমার কোয়েশ্চেন উত্তর পেয়ে গেছি ভাই। আরো 2-3টা ক্লাস জাজাকাল্লাহ। পরে। এখানে ধন্যবাদ একটা ভাইয়া। প্রশ্নও থাকবে না ভাই। না, খুব এনজয় করতেছি ভাই, ভালো হুম। লাগতেছে ভাই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। তোফাইল স্যার প্রশ্নগুলোর আনসার দেন, হ্যাঁ? জি স্যার। আমি যে এটা এই ক্লাস আজকের মতো